হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই একটা ক্লাসে তোমাদের ফিজিক্সের অধ্যায় 3 অর্থাৎ বল অধ্যায়ের সব টাইপের সিকিউ আমরা সমাধান করবো ইনশাল্লাহ, এবং টাইপ ধরে ধরে যত ইম্পর্টেন্ট টাইপের সিকিউ তোমাদের বিগত বছরগুলোতে আসছে ওগুলো থেকে আমরা এখানে সলভ করবো ইনশাল্লাহ। তো শুরুতেই তোমাদের একটু বলি, আমি হচ্ছে তোমাদের রিফাত ভাইয়া, সাব্বির আহমেদ রিফাত। আমি ভাইয়া বর্তমানে পড়াশোনা করতেছি বুয়েট থেকে মাস্টার্সে, অ্যান্ড এই তো ছোট্ট একটা পরিচয়। তো আমরা সমস্যা না করে ডিরেক্টলি ক্লাসে ঢুকে যাই। আমরা এই অধ্যায় মোটামুটি জানি যে সংঘর্ষের ম্যাথ, ভরবেগের সংরক্ষণ যেটা বলা হয়, আমরা এই টপিকে ম্যাথ করি। সংঘর্ষ কি স্থিতিস্থাপক কিনা বা ইলাস্টিক কিনা এটা আমরা ম্যাথ করি, এবং তারপরে আমরা হচ্ছে নিউটনের যে 3টা সূত্র আছে ওই সূত্র দিয়ে ম্যাথ করি। ঘর্ষণযুক্ত রাস্তায়, ঘর্ষণ ছাড়া রাস্তায়, এই যে টাইপের ম্যাথগুলো হয়। এরপর হচ্ছে পুলির ম্যাথ থাকে, বাট পুলির ম্যাথ এসএসসিতে খুব একটা আসে না, খুবই কম আসে। বাট তারপরেও আমি বেসিকটা দিয়ে দিব। শুরুতে আমরা একটু বেসিক আলোচনা করি, অল্প একটু সময় আমরা হচ্ছে সূত্রগুলো মনে করার চেষ্টা করি, অ্যান্ড তারপরে আমরা একদম টাইপ ধরে ধরে আমাদের সিকিউ প্র্যাকটিস করব, এবং শুরু হবে ধরো এই সিকিউ থেকে। তো এখানে মহাকর্ষ বলের একটা সূত্র আছে, আমরা জানি, তো সবগুলোই আমরা দেখবো ইনশাল্লাহ। তো আগে একটু বেসিকটা দেখি, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। মনে করো একদম শুরুতে যদি বলি, ভাইয়া নিউটনের 3টা সূত্র আছে, নিউটনের 3টা সূত্র আমরা এই অধ্যায়ের মধ্যে পড়ি। এই নিউটনের 3য় সূত্র থেকে আমরা কিন্তু ভাইয়া জানি যে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের প্যাস লাগে মাঝে মাঝে, যে প্রতিক্রিয়া বল কখনো কখনো কীভাবে হবে, কোন দিকে হবে, দিকটা নিয়ে সমস্যা হয়। তো এটা পরে দেখবো। আর দ্বিতীয় সূত্র থেকে আমরা একটা ম্যাথ বের করছিলাম, সূত্র বের করছিলাম আর কি। দ্বিতীয় সূত্র থেকে আমরা পাইছিলাম যে এফ সমান সমান এম এ। আসলে এফ মানে কি ভাইয়া? এফ মানে হচ্ছে লব্ধি বল। লব্ধি বল মানে কি? যখন একটা বল কাজ করবে, যখন একটা মাত্র বল কাজ করবে তখন শুধুমাত্র এফ, বা যখন অনেকগুলা বল কাজ করে তখন তাদের সবগুলা বলকে যোগ করতে হয়, তখন সামেশন অফ এফ লিখতে হয়। এবং এ মানে কি ভাইয়া? ত্বরণ। আচ্ছা, যেমন একটা এক্সাম্পল দিই। মনে করো তুমি শুধুমাত্র একদিকে 2 নিউটন বল প্রয়োগ করছো, এবং তার কারণে এইখানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ তৈরি হয়েছে। দেখো এই ক্ষেত্রে ভাইয়া বল কিন্তু একটাই, তো আমরা এখানে সূত্র ইউজ করব, এই যে এফ সমান সমান এম এ। এটা হচ্ছে আমাদের সূত্র। বাট এমন যদি হইতো তুমি এইদিকে বল প্রয়োগ করছো 10 নিউটন বা 20 নিউটন, এবং তার তোমার বিপরীত দিকে বল প্রয়োগ করা হয়েছে 10 নিউটন, হইতে পারে ঘর্ষণ বল বা অন্য কিছু বল, তাহলে বল কয়টা কাজ করতেছে? 2টা। কোন দিকে? বিপরীত দিকে। একটার বিপরীত দিকে যখন হয় তখন আমরা কি করি? তখন হচ্ছে আমরা বিয়োগ করি। এইটাই হচ্ছে আমার লব্ধি বল। এখানে বুঝতে পারছো? এমন যদি হইতো যে এখানে একটা বল, এদিকে একটা বল, আর একটা পিছনের দিকে কাজ করতেছে, 2টা সামনের দিকে, একটা পিছনের দিকে, হ্যাঁ, তখন কি করতাম? এটা মনে করো F1, এটা হচ্ছে F2, এটা মনে করো F3। এই লব্ধি বলের কনসেপ্টটা ক্লিয়ার হলে এই অধ্যায়ের মোটামুটি সবকিছু তুমি পারবা, সহজ হয়ে পারবা আর কি। তো এখানে কি হয় ভাইয়া? যেগুলো একই দিকে আছে এগুলো যোগ করতে হয়, তার মানে লব্ধি বল কি হবে? যেগুলো একই দিকে আছে এগুলো যোগ, আর যেটা বিপরীত দিকে আছে এটা বিয়োগ, নর্মাল জিনিস। এইটাই হচ্ছে আমার লব্ধি বল, সামেশন অফ এফ। বুঝছো? আচ্ছা, তো এইটা মোটামুটি গেল আমাদের সূত্র। এখানে আমরা এই যে একাধিক বল, এটা মনে করো প্রযুক্ত বল, এটা হইতে পারে ঘর্ষণ বল। আমরা আস্তে আস্তে দেখবো, প্রত্যেকটা টাইপের ম্যাথ করতে করতে বুঝবো সিকিউগুলো কিভাবে আসে। এবং তারপরে আমাদের যে মহাকর্ষ বলের সূত্র একটা আছে, আমরা জানি না ভাইয়া, এফ সমান সমান জি m1 m2 ডিভাইড বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার আর স্কোয়ার, যেটা থাকুক সমস্যা নেই, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তখন আমরা এই সূত্র জানি। আমরা আরও সূত্র জানি যে অভিকর্ষ ত্বরণ জি সমান সমান জিএম ডিভাইড বাই আর স্কোয়ার, যখন কোনো একটা বস্তু পৃথিবীর উপরে থাকে, পৃথিবীর পৃষ্ঠে, ভূপৃষ্ঠে থাকে, মাটিতে থাকে। আর পৃথিবী থেকে যদি উপরে কোনো একটা বস্তু থাকে, পৃথিবী থেকে মনে করো এইচ উচ্চতায় কোনো বস্তু আছে, তখন অভিকর্ষ ত্বরণ জি এইচ হবে কি ভাইয়া? একদম হুবহু সেম, জাস্ট এখানে আর এর সাথে ওই এইচটা এক্সট্রা যোগ করে তারপর স্কোয়ার করতে হয়। সূত্রগুলো একটু মোটামুটি বুঝতেছি। আচ্ছা, এরপরে আমরা ভরবেগের যে সংরক্ষণ সূত্র, আমরা ভরবেগের মাধ্যমে ম্যাথ করি, বা সংঘর্ষ স্থিতিস্থাপক কিনা। সংঘর্ষ হয়, 2টা বস্তুর মধ্যে সংঘর্ষ হয়। মনে করো একটা বস্তু এইখানে, এটা হচ্ছে m1, আর একটা বস্তু মনে করো এইখানে, তার ভর হচ্ছে m2, এবং তারা মনে করো এটা 2 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে যাচ্ছে, এটা 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। বুঝছো? এটা 2 না দিয়ে 6 দিই, যেটা পিছনে আছে এটা 6 দিই। দেখো 2টা বস্তু মনে করো একই দিকে যাচ্ছে, এটাও ডান দিকে যাচ্ছে, এটাও ডান দিকে যাচ্ছে, এবং মনে করো এই জায়গাটাতে এসে ঠাস করে একটা সংঘর্ষ হইল, এই জায়গাটাতে এসে একটা ধাক্কাধাক্কি মারামারি সংঘর্ষ হয়ে গেল, ঠিক আছে?
এখন সংঘর্ষের পরে বলা হইলো যে তারা কোন দিকে যাবে, কত বেগে কোন দিকে যায়, কত বেগে কোন দিকে যায়। এই যে টাইপের ম্যাথগুলা ভাইয়া, এগুলো আজকে আমরা সমাধান করবো ইনশাল্লাহ। কত বেগে কোন দিকে যাবে, ঠিক আছে, কিভাবে করব। অনেক সময় দেখা যায় যে আদিবেগ দুইটা দেয়া আছে এবং সংঘর্ষের পরে তারা মিলিত হয়ে গেছে, তখন মিলিত বেগের সূত্র, তখন মিলিত বেগ আমরা ভি ধরলে আমরা কি করি, ওই পাশে লিখি ভি m1 প্লাস m2, আর এই পাশে কি লিখি m1 u1, এটার ভরবেগ, আর এটার ভরবেগ কি ভাইয়া m2 u2। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ, যে সংঘর্ষের আগে তাদের মোট ভরবেগ যোগ করলে যা হবে সংঘর্ষের পরে তাদের মোট ভরবেগ, অর্থাৎ বেগ যদি হয় মিলিত বেগ এইটা, মোট ভর যদি এইটা, তাহলে মোট ভরবেগ হচ্ছে গুণ করব এই পাশের যোগফল আর এই পাশের যোগফল বা এটার মান যদি সমান আসে, তার মানে কি ভরবেগ সংরক্ষিত আছে। আচ্ছা, এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ গেল সংঘর্ষের ম্যাথের মধ্যে। এমন হইতে পারে যে একটা বস্তু ডান দিকে যাইতেছে আর একটা বস্তু বাম দিকে আসতেছে, তখন কি হবে, মানে বিপরীত দিকে যখন আসে তখন একটা প্লাস মাইনাসের ঝামেলা আছে। তখন যেই কোনো একটা যদি প্লাস হয়, মনে করো এটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, আদিবেগটা প্লাস, বেগ একটা ভেক্টর রাশি। আমি যদি যে কোনো একদিককে ডান দিককে প্লাস ধরি, তার উল্টা মানে কি বাম দিকটা হবে মাইনাস। তার মানে এটা যদি প্রশ্নে 4 দেয়া থাকে, প্রশ্নে 4 দেয়া থাকে কিন্তু দিকটা বিপরীত বলা থাকে, তাহলে অটোমেটিক্যালি এটার আগে একটা মাইনাস চলে আসবে। অথবা তুমি যদি এইটাকে +4 দাও, এইটাকে -6 ধরতে হবে, তোমার যে কোনো একটা দিককে প্লাস ধরতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন আমরা এইগুলাই আমরা ম্যাথটা করব, একটু জাস্ট তোমাদেরকে ঝালাই করে নিলাম। হ্যাঁ, আর দুটা নতুন সূত্র আমরা শিখতে পারি, এটা হচ্ছে একটু পরে দেখবো, তারপর বুঝতে পারবা যে দুইটা আদি বেগ দিয়ে আছে বাট কোনো শেষ বেগ দেওয়া নাই, মিলিত বেগও বলা নাই। অর্থাৎ এমন হয়েছে কাহিনীটা, আরেকটা কেস এমন হইতে পারে যে এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, এটা হচ্ছে m1 ভর, এটা হচ্ছে m2 ভর, এটা হচ্ছে আদিবেগ u1, এটা হচ্ছে আদিবেগ u2। তারা সংঘর্ষ হওয়ার পরে তাদের একটা নতুন বেগ আসছে, ভর আগের মতোই আছে, বাট এটা মনে করো হচ্ছে শেষ বেগ v1, এটা মনে করো শেষ m2 ভরের বস্তুর শেষ বেগ v2। কিন্তু আমাকে এখানে প্রথম দুইটা মান দেয়া আছে, ভর দেয়া আছে, সবগুলোর ভর দেয়া আছে 10 কেজি করে, এটা হচ্ছে 10 কেজি, এটাও মনে করো 10 কেজি, সবার ভরটা ঠিক আছে, সবগুলো ভর হচ্ছে 10 কেজি করে। আদিবেগ দেয়া আছে এটা 4, এটা মনে করো 4 মিটার পার সেকেন্ড, মনে করো 2 মিটার পার সেকেন্ড। এগুলো কি একটু জাস্ট রিভাইজ করে নিচ্ছি, তোমাদের কিন্তু পড়াচ্ছে না, আসল পড়া সিকিউ প্র্যাকটিস করব, তার আগে এগুলো লাগবে, ঠিক আছে। তোমাকে v1 দেওয়া নাই, v2 দেওয়া নাই, আবার মিলিত বেগও বলা নাই, তার মানে কি বেগ হয়ে গেছে দুইটা। আচ্ছা, এই কেসে যদি মিলিত না বলা থাকে, আবার কোনো একটা বেগও না দেওয়া থাকে শেষ বেগ, তখন আমরা ধরে নিব, যদি বলা থাকে তাহলে তো ভালো, না বলা থাকলেও আমরা ধরে নিব যেটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ, আমরা ধরে নিব এটা একটা ইলাস্টিক কলিউশন বা স্থিতিস্থাপক সংঘর্ষ। এইরকম যখন থাকে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা একটা নতুন সূত্র ব্যবহার করতে পারি, যেটা তোমরা অনেকেই ভয় পাও। সূত্রটা দেখো, যদি v1 বের করতে বলে, বুঝো, যদি প্রশ্নে বলে যে v1 বের করো এবং v2 মানও দেওয়া নাই, তখন তুমি কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে বের করতে পারবা না, কারণ তোমাকে অ্যাটলিস্ট একটা জানা লাগবে, অথবা বলা থাকা লাগবে যে মিলিত হয়েছে, মিলিত বেগ একটা তখন থাকবে। যদি না বলা থাকে তাহলে v1 এর সূত্র কি হবে, এবার একটা দাগ দিবা, দাগ দেওয়ার পরে তাদের ভরটা যোগ করবা, যোগ করে নিচে ভাগ করবা, m1 প্লাস m2। বুঝো, যখন v1 বের করতে বলছে তখন হচ্ছে এইখানে লিখবা m1 মাইনাস m2 ইন্টু u1, আদিবেগ যেটা এই যে v1 এর জন্য u1 প্লাস 2 দিয়ে একটা, তারপর লিখবা কি, বুঝো, যদি v1 বের করতে বলে এখানে যদি v1 থাকে তাহলে এখানে হবে m2 u2। এটা হচ্ছে আমার সূত্র। তুমি যদি এখানে প্রত্যেকটা মান বসায় দাও, m1 u1 তারপর হচ্ছে m2 u2, সব মান যদি এখানে বসাও তুমি সরাসরি v1 পাবা। শর্ত কি ভাইয়া? শর্ত হচ্ছে অবশ্যই সংঘর্ষটাকে স্থিতিস্থাপক সংঘর্ষ হইতে হবে। এখন শর্ত অনেকে বলতে পারো ভাইয়া স্থিতিস্থাপক সংঘর্ষ, এটা তো ভুলে গেছি। স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে বোঝায় যে যেই সংঘর্ষের সময় তার ভরবেগ এবং গতিশক্তি দুইটাই সংরক্ষিত থাকে, অর্থাৎ সংঘর্ষের আগের মোট ভরবেগ এবং মোট গতিশক্তি, সংঘর্ষের পরের মোট ভরবেগ এবং মোট গতিশক্তি যখন সমান থাকে, তখন আমরা বলতে পারবো এই সংঘর্ষটা স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে। বুঝতে পারছি? আচ্ছা, এখন সেমভাবে হ্যাঁ, যদি v1 না বলে v2 বের করতে বলতো তাহলে কি?
মনে করো এখানে তুমি হচ্ছে এটা এই পাশে লিখে, মনে করো আমাকে বলছে V2 বের করতে। সেম ভাই, আগের মতোই নিচে M1 প্লাস M2 অর্থাৎ ভরদ্বয়ের যোগফলটা নিচে দিবা, ভরদ্বয়ের যোগফল নিচে দিবা। এখন দেখো এখানে কি করছিলা, M1 মাইনাস M2 করছিলা, এখানে করবা কি M2 মাইনাস M1, M2 মাইনাস M1 দিয়ে শুরুতে দিবা U2। এখানে কি ছিল U1, এখানে ঠিক উল্টা ভাই, উল্টা। যেখানে কি করছিলা M1 থেকে M2 বিয়োগ করছিলা, এখানে উল্টা M2 থেকে M1 বিয়োগ করবা। এখানে U1 করছিলা গুণ, এখানে U2 গুণ। আচ্ছা, আর পাশে এইখানে দেখো 2 এর মতো থাকবে, 2 এর কোনো পরিবর্তন নাই। M2 U2, এখানে কি হবে M1 U1, কমন সেন্স, জাস্ট এইটুকু বসাই দিবা, M1 U1 শেষ। এখন তুমি খালি মান বসাবা। তোমার যদি এমন হয় যে তোমার হচ্ছে কি বলে, তোমার কোনো একটা বেগের মানও দেওয়া নাই, তখন শুধুমাত্র তোমরা এই ম্যাথটা এভাবে করবা, স্থিতিস্থাপক বলা থাকবে। অথবা এইসব ক্ষেত্রে যখন একটা শেষ বেগও না দেওয়া থাকে, আবার মিলিত বেগও না বলা থাকে, তখন এটা নর্মালি স্থিতিস্থাপক সংঘর্ষই হয়। কারণ শুধুমাত্র এই ক্ষেত্রেই আমরা এই সূত্র দিয়ে এই ম্যাথটা করতে পারি। বুঝতে পারছো? আচ্ছা, তো এটা মোটামুটি গেল। আরেকটা কি আছে, তোমার হচ্ছে নৌকা থেকে লাফ দেওয়ার যে ম্যাথগুলো আছে। ধরো নৌকা থেকে তুমি একটা নৌকা আছে, নৌকা থেকে মনে করো তুমি এই দিকে লাফ দিছো, তোমার নাম হচ্ছে বল্টু, তুমি লাফ দিছো ডান দিকে। তাহলে নৌকা কোন দিকে যাবে? নৌকা কি করবে? অবশ্যই পিছনের দিকে যাবে। এই যে নৌকার বেগটা বের করতে বলে। তারপর হচ্ছে বন্দুক গুলির ম্যাথ। বন্দুক থেকে গুলি করছো, গুলি যখন সামনে যায় তখন বন্দুকটা পেছনের দিকে একটা ধাক্কা দেয়, এটাকে বলা হয় পশ্চাৎ বেগ। সব কনসেপ্ট ভাই সেম সেম, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র এটা দিয়ে করা যায়। এমন যদি হয় ভাইয়া, একজন লোক ডান দিকে লাফ দিছে, আরেকজন ছোট্ট বন্ধু বাম দিকে লাফ দিছে, একই সাথে একজন ডান দিকে লাফ দিছে, একজন বাম দিকে লাফ দিছে, তখন কি হবে? তখন নৌকা কোন দিকে যাবে? এইখানেও ভাইয়া হুবহু সেম। দেখো তুমি এটার ভর ধরবা M1, এটার ভর ধরবা M2, আর নৌকার ভর ধরবা হচ্ছে M3। তখন তিনটা বস্তু হয়ে গেছে, তখন ভরবেগের সংরক্ষণ সূত্র এটা এমন হবে, M1 U1 প্লাস M2 U2 প্লাস M3 U3 সমান সমান M1 V1 প্লাস M2 V2 প্লাস M3 V3। বুঝতে পারছি? তিনটা বস্তু হলে তিনটা তোমার জাস্ট এখানে থাকবে, মানে আর কিচ্ছু না। বুঝছি? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা মোটামুটি একটা ওভারঅল আইডিয়া পেয়ে গেছি যে আসলে কি কি টপিক আমরা দেখব বা কি কি ম্যাথ আমরা করব। এখন আমরা সিকিউ প্র্যাকটিস শুরু করব, ঠিক আছে? জাস্ট তোমাদেরকে একটু ওভারঅল আইডিয়া দেওয়ার জন্য মূলত এই কথাগুলো বলা আর কি। তোমরা জানো, তারপরেও একটু মনে করাই দিছি আর কি। আচ্ছা, আসো শুরু করি। প্রথম সিকিউটা আমরা এখন দেখি। আমাদের প্রথম সৃজনশীল প্রশ্নটা কি বলছে, এটা চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসছে। এখানে বলছে যে টেবিলে রাখা 500 গ্রাম ভরের একটি বইয়ের কার্যকরী বল দেয়া আছে 4.88 নিউটন। ভাইয়া এখন তোমাদেরকে একটু বোঝাইতে হবে যে কার্যকরী বল, ভাই এই জিনিসটা আবার কি। আচ্ছা, তোমাদের একটা জিনিস আরেকবার মনে করাই দিই। ভাইয়া আমরা মনে আছে সামেশন অফ এফ সমান সমান এম এ করছিলাম, মনে আছে? তো ভাইয়া এখানে সামেশন অফ এফ মানে কি? যতগুলা বল কাজ করতেছে সবগুলার যোগফল। আচ্ছা, তো এটা মনে রাখবা। এটার সহজ সূত্র হচ্ছে এরকম, প্রযুক্ত বল বিয়োগ ঘর্ষণ বল, প্রযুক্ত বল বিয়োগ ঘর্ষণ বল সমান সমান হচ্ছে কার্যকরী বল। এটা হচ্ছে সূত্র, আসলে মেইন সূত্রটা হচ্ছে এই অধ্যায়ের জন্য এইটা। এবং এইখানে তুমি যদি একটু মান বসায় দাও, প্রযুক্ত বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, ঘর্ষণ বলকে আমরা ছোট হাতের এফ অথবা ছোট হাতের এফ কে, যে কোনো একটা দিয়ে প্রকাশ করি, কোনো সমস্যা নেই, লিখে দিবা জাস্ট কোনটা দিয়ে প্রকাশ করছো। আর এই কার্যকরী বলকে আমরা এম এ দ্বারা প্রকাশ করি, অথবা এম এ না লিখতে চাইলে আমরা হচ্ছে এফ প্রাইম দিয়ে প্রকাশ করি। প্রযুক্ত বল যদি এফ হয়, এখন বলতে পারো ভাইয়া কোনটা কি? যেই বলটা বাইরে থেকে প্রয়োগ করা হয় সেটা হচ্ছে কি প্রযুক্ত বল, যেটা আমার বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দেওয়া হয়, এই বলটা হচ্ছে আমি যেটা প্রয়োগ করতেছি এটা হচ্ছে এফ। বুঝছো? তারপর কি একটু ঘর্ষণ বা অন্যান্য বলটল কারণে যেটা একটু নষ্ট হয়। তারপর কি বাকি যেটা থাকে, অ্যাকচুয়ালি যেটা কাজ করতেছে, যেটা আসলেই কাজ করতেছে, ওইটা হচ্ছে আমার কার্যকরী বল। এবং ওইটা এফ প্রাইম, এটা সমান সমান কি ভাইয়া? এম এ। এই যে এ হচ্ছে ত্বরণ, এম হচ্ছে ভর। এখন আসো, এবং 2 নম্বরের লাইনের কথা বলা আছে, মহাবিশ্বের দুটি ভিন্ন স্থান এক্স ও ওয়াই এর ভরের অনুপাত দেওয়া আছে। মানে দুইটা
মনে করো গ্রহ, দুটা গ্রহের ভরের অনুপাত দেওয়া আছে 81.81:1। আচ্ছা, এদের ব্যাসার্ধের অনুপাতও দেয়া আছে, ভরের অনুপাত দেয়া আছে, ব্যাসার্ধের অনুপাত দেয়া আছে, এবং বলা আছে ছোট হাতের G 9.8। ওকে, গ নাম্বার প্রশ্ন দেখো ভাই, ক আর খ আমরা করবো না, এগুলো হচ্ছে তোমাদের কি করতে হবে, কয়ের জন্য তোমাদের বই পড়তে হবে, টেস্ট পেপারগুলো একটু রিভাইজ করতে হবে। খ নাম্বার প্রশ্নের জন্য বিগত বছরের প্রশ্নগুলো আর খ নাম্বার প্রশ্নগুলো দেখতে হবে। যেমন কি ক্রিকেট খেলায় বলার দৌড়ে বল করে কেন, যাতে কি গতির জড়তা পায়, অর্থাৎ দৌড়ে আসলে তোমার কি হয়, একটা জড়তা কাজ করে, গতি জড়তা, তখন তোমার হচ্ছে বেশি বেগে বলটা নিক্ষেপ করতে পারে, বুঝছো? তো এগুলো হচ্ছে আমরা একটু নিজেরা একটু পড়লে ব্যাখ্যা করতে পারবো, এগুলোর কোনো হিসাব নাই, যেই কোনো জায়গা থেকে যে কোনো প্রশ্ন করতে পারে। তোমার জন্য এই জন্য বই পড়তে হবে, টেস্ট পেপার পড়তে হবে, বিগত বছরের প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবা। আচ্ছা, গ নাম্বারটা আমরা শুরু করি। গ আর ঘ হচ্ছে আমাদের মেইন টার্গেট। উদ্দীপকের ঘটনায় গতি ঘর্ষণ সহগ বের করো। সহগটা বের করতে বলছে ভাইয়া। চিন্তা করো, তোমরা কি পড়ছো? তোমরা পড়ছো যে গতি ও ঘর্ষণ সহগ বা যে কোনো ঘর্ষণ সহগটা আমরা পড়ছি যে তোমার হচ্ছে এফ সমান মিউ আর, যেখানে মিউ হচ্ছে ঘর্ষণ সহগ ছিল, এফ মানে কি ঘর্ষণ বল, এফ কে যেটা আর কি। তো ওই ঘর্ষণ বলকে যদি আমি প্রতিক্রিয়া বল দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমি ঘর্ষণ সহগ পাই। তাহলে আমাকে এখন প্রতিক্রিয়া বলটা পাইতে হবে, আমাকে এখন ঘর্ষণ বলটা বাইর করতে হবে। তাহলে আমি একটু ম্যাথটা করি, আসো। এই যে ক নাম্বার খ নাম্বার এখানে দেওয়া আছে, গ নাম্বার থেকে শুরু করবো আমাদের ম্যাথটা। আসো, এটা একটু এটা কমাইনি, আচ্ছা একটু বাড়াই, আর একটু বাড়াই, আচ্ছা হ্যাঁ এটা ঠিক আছে। গতি ও ঘর্ষণ সহগ বা ঘর্ষণ সহগ যখন বের করতে বলবে আমরা কি জানি ভাইয়া, আমরা সূত্র যেটা জানি এফ কে সমান সমান মিউ কে আর, এটা হচ্ছে গতি ঘর্ষণের সময়, কে মানে কি কাইনেটিক বা গতীয়। যদি বলতো স্থিতি ঘর্ষণ সহগ, স্থিতি বললে এটা হইতো এফ এস সমান সমান মিউ এস আর, এস মানে কি স্ট্যাটিক বা স্থিতি। আচ্ছা, তো আমাদের এটা এখন লাগতেছে না। এখন তুমি চিন্তা করে দেখো ভাইয়া, তোমার মিউকের মান বের করতে বলছে, তার মানে কি তোমরা অনেকে বুঝো না যে ভাইয়া কিভাবে ম্যাথ করব, মানে কোন সূত্র লাগবে কিভাবে বুঝবো। আগে দেখো যে এইখানে কি বের করতে বলছে, এইটা আগে ভালো করে খেয়াল করো, বুঝো, তারপর দেখো এই রিলেটেড তুমি কোন সূত্র জানো। এই যে গতীয় ঘর্ষণ সহগ বের করতে বলছে, এখন তোমার কাজ হচ্ছে ভাইয়া তুমি গতীয় ঘর্ষণ সহগের কি কি সূত্র জানো, তুমি এই সূত্রটা জানো। আচ্ছা, এখন খেয়াল করো, তোমার লাগবে কি, তোমার লাগবে এফ কে, তোমার লাগবে আর, অর্থাৎ তোমার ঘর্ষণ বলটা লাগবে, এবং তোমার প্রতিক্রিয়া বলটা লাগবে। ঘর্ষণ বল লাগবে এবং প্রতিক্রিয়া বলটা লাগবে, বুঝছো? প্রতিক্রিয়া বল লাগবে। এখন চিন্তা করো তো ভাইয়া, এই যে উদ্দীপকে দেওয়া ছিল এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা কি এই যে কার্যকরী বলটা দেয়া আছে এবং আরেকটা ইনফরমেশন দেয়া আছে ভরটা। ভাইয়া এখানে কি জাস্ট টেবিলের উপরে মনে করো বস্তুটা রাখা আছে, একটা টেবিল, এই টেবিলের উপরে একটা বস্তু বা একটা বই রাখা আছে। এই বইটার কারণে এই বইটার উচ্চতায় এখানে হচ্ছে পৃথিবী ওকে ওজন বলে টানতেছে, এটা কি ভাইয়া ডাব্লিউ সমান সমান mg। আচ্ছা, আর এখানে তাহলে প্রতিক্রিয়া বলটা কত, প্রতিক্রিয়া বল কি তলের যেইখানে আছে তার লম্ব দিকে, উপরের দিকে যে লম্ব বরাবর হচ্ছে তোমার প্রতিক্রিয়া বল আর। আচ্ছা, এবং যেহেতু বইটা স্থির আছে তার মানে কি উপরে যাইতেছে না নিচে যাইতেছে না, তখন কখন এটা হবে, যখন উপরের বল নিচের বল সমান, তখন বস্তুটা স্থিরভাবে এক জায়গায় চুপচাপ বসে আছে, তার মানে বলতে পারি এই mg সমান সমান আর। আচ্ছা, তাহলে এখানে কি ভাইয়া আর এর মানটা কি বের করতে পারি না বলো তো? আর এর মান হচ্ছে তোমার mg সমান ভর দেয়া আছে, ভরের মান কত, ভরের মান দেয়া আছে 500 গ্রাম মানে 0.5 কেজি। অবশ্যই আমরা কি করব, আমরা অবশ্যই ভাইয়া এসআই ওকে নিয়ে দিব, বুঝছো? আর জি এর মান 9.8 বলাই আছে 9.8, তাহলে ক্যালকুলেশন করো কত আসে, 4.9 নিউটন, এটা হচ্ছে আমার প্রতিক্রিয়া বল। আচ্ছা ভাইয়া এইটা কি ওর উপরে প্রযুক্ত বল না, মানে এই বলটার উপরে কি বাইরে অন্য কোনো বল কাজ করতেছে? এই বইটার উপরে শুধুমাত্র কি ওজন বলটাই কাজ করতেছে না, তার মানে ওজন বলটাই হচ্ছে ওর প্রযুক্ত বল, এই ওজন বলটাই হচ্ছে ওর প্রযুক্ত বল, বুঝছো? তার মানে প্রযুক্ত বল আমরা পেয়ে গেছি। কার্যকরী বলও দেয়া আছে, আমার লাগবে কি ঘর্ষণ বল। তুমি প্রযুক্ত বল পেয়ে গেছো, তুমি এই যে তোমার হচ্ছে
প্রযুক্ত বলটা তুমি এখান থেকে পেয়ে গেছো, প্রযুক্ত বলটা পেয়ে গেছো। প্রযুক্ত বল মানে কি ভাইয়া? যেই বলটা প্রয়োগ করা হইতেছে। এখানে কি আর কোনো বল আছে? শুধুমাত্র ওজন ওরে টানতেছে, তার মানে ওজনটাই এখানে কি, ওজন বলটাই ওর প্রযুক্ত বল, তার মানে পেয়ে গেছি। কার্যকরী বল এফ প্রাইম সমান সমান কি দেয়া আছে? 4.8 নিউটন। মনে আছে ভাইয়া এফ প্রাইম মানে কি? ওই যে ডান পাশে ছিল এম এ, মনে আছে? আচ্ছা, ঘর্ষণ বল লাগবে। প্রতিক্রিয়া বল অলরেডি পেয়ে গেছো, 4.98, এটাই হচ্ছে তোমার প্রতিক্রিয়া বল। আচ্ছা, তাহলে ভাইয়া এই যে মিউকে এটা বের করতে হলে আমার ঘর্ষণ বলটা বের করতে হবে। আমরা জানি যে এফ মাইনাস এফ কে সমান সমান এফ প্রাইম। সূত্র তো মনে আছে। এফ প্রাইম মানে কি? ওই যে এম এ, কার্যকরী বল যেটা। এফ মানে কি? প্রযুক্ত বল। এফ কে মানে কি? ঘর্ষণ বল। তো এফ এর মানটা বসাও কোথায় 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 কোথায়। এই যে এইখানে এফটাই হবে হচ্ছে প্রযুক্ত বল, যেটা কত? 4.9। 4.9। আচ্ছা, আরে তুমি কি ভাইয়া এফ কে বের করবা, তাহলে এফ কেটাকে এর মতো রেখে দাও, এর মতো রেখে দাও। আর কার্যকরী বল দেওয়া আছে প্রশ্নে 4.88। অতএব তুমি এফ কেটাকে এক পাশে রেখে দাও আর ওইটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হবে? 4.9, এটা প্লাস আছে এই পাশে মাইনাস হয়ে যাবে। 4.88 সমান সমান, এটা মাইনাস আছে ওই পাশে প্লাস হয়ে যাবে, তার মানে প্লাস এফ কে। অতএব এফ কে সমান সমান, একটু ক্যালকুলেশনটা করে ফেলি, তো দেখলেই 0.02। 4.9 থেকে 4.88 বিয়োগ করে 0.02। হ্যাঁ, তারপর একটু শিওর হয়ে নি আর কি, কারণ মাঝে মাঝে সিম্পল জিনিসও ভুলে যেতে পারে। 0.02 নিউটন ঘর্ষণ বলটা পেয়ে গেছি। এখন তোমার কাছে হচ্ছে এখানে মান বসায় দাও। উপর হচ্ছে ঘর্ষণ বলের মান 0.02 নিউটন, আর নিচে কি ভাইয়া? প্রতিক্রিয়া বল। এই প্রতিক্রিয়া বলই এইটাই আবার প্রযুক্ত বল, তার মানে সবই সেম জিনিস এখানে। তার মানে নাম বসায় দাও, সিম্পল ভাইয়া। এই যে 4 নিউটন, আর এর মান এমজি, একই জিনিস। এখানে জাস্ট কি করো? মানটা বসায় দাও। অতএব মিউ কে বা গতীয় ঘর্ষণ, ভাইয়া গতীয় ঘর্ষণ সহগের কোনো একক হয় না, কারণ দেখো উপরও নিউটন নিচে নিউটন, একই জাতীয় রাশির ভাগ হইলে কোনো একক থাকে না। তাহলে অ্যান্সার কত হবে? 0.02 ডিভাইড বাই 4.9। আচ্ছা, এটা হচ্ছে অ্যান্সারটা সাদা কালি দিয়ে লিখি, এইখানে ধরবে না, একটু বড় অ্যান্সার তো, পিছন থেকে লিখি। অতএব 4.08 ইন্টু 10⁻3, এটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝছো? দেখো, আমি প্রথমে এখানে বুঝলাম, প্রতিক্রিয়া বলটা বের করলাম, সূত্র থেকে ঘর্ষণ বলটা বের করলাম, এরপর মেইন সূত্রে বসায় দিলাম। একদম ইজি না বলো? আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আমরা পরের ম্যাথটা দেখি। এখানে করে দেওয়া আছে, সবকিছু করে দেওয়া আছে, যে 4.08 ইন্টু 10⁻3। তোমরা পরে চাইলে আবার সুন্দর করে এখানে গুছায় লেখাও আছে, দেখতে পারবা, তোমাদের সাইডটাও পেয়ে যাবা। উদ্দীপকের আলোকে এখন উদ্দীপকে বলছে কোন স্থানে বইটির ওজন কম হবে। দেখো, আমাকে দুইটা স্থানের ভরের অনুপাত দেয়া আছে, দুইটা স্থানের ব্যাসার্ধের অনুপাত দেয়া আছে। আমাকে বলছে কোথায় ওজন কম হবে। ভাইয়া, ওজন মানেই অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ মানেই ওজন। কীভাবে জানো? কারণ ভরটা যখন ধ্রুবক থাকে, ভরটা তো পরিবর্তন হয় না। ভর এইখানেও যা, মঙ্গল গ্রহ তা, সব জায়গায় সেম থাকে, খালি ওজন পরিবর্তন হয়। কেন? কারণ অভিকর্ষ ত্বরণ জি এর মান পরিবর্তন হয়। তো আমার একটা মান দেয়া আছে, জি এর মান 9.8, এটা হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে। আমার আরেকটা জি এর মান অন্য যে আরেকটা জায়গা আছে, ওই জি এর মানটা বের করতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে অভিকর্ষ ত্বরণ জি এর মান কীভাবে বের করি ভাইয়া? আমরা জানি যে এখান থেকে শুরু করি, জি সমান সমান জিএম ডিভাইড বাই আর স্কোয়ার, এটা হচ্ছে আমার মেইন সূত্র। এখন আমি চিন্তা করো ভাইয়া, আমি একটাকে G1 ধরবো, একটাকে G2 ধরতে পারে, অথবা আমি মনে করো চাইলে এখানে আচ্ছা হ্যাঁ, আমি হচ্ছে মনে করো যে কোনো একটা ভর, যে কোনো একটা তোমার হচ্ছে গ্রহের জন্য ভর হচ্ছে m দেওয়া আছে, এটা হচ্ছে যে কোনো একটা গ্রহের ভর, এবং সেই গ্রহের ব্যাসার্ধ দেওয়া আছে আর। আচ্ছা, আরেকটা ভর যেটা ছোট হাতের m, ওইটা হচ্ছে অন্য একটা গ্রহ। একটু চিন্তা করো, আমরা দুইটা আলাদা গ্রহ চিন্তা করব। আচ্ছা, মনে রাখবা, একটা হচ্ছে মনে করো G1 ধরলাম, এটা সমান কি হবে তাহলে? GM1 ডিভাইড বাই R1 স্কোয়ার, এটা হচ্ছে তোমার আর হচ্ছে এইখানে এই আরটা বসাই দিব, ঠিক আছে? R1 এর
স্কোয়ার। আচ্ছা, এবং আরেকটা গ্রহের জন্য আমরা ধরলাম G2, এটা হচ্ছে কি ভাইয়া Gm, এটা হচ্ছে R2 স্কোয়ার, এটা হচ্ছে M2। এখন আমরা মানগুলো বসাই দিই। দেখো এটা হচ্ছে প্রথম গ্রহ পৃথিবী দেওয়া আছে, যদিও আমরা বুঝবো 9.8 দেখে, তারপরেও আমরা লিখলাম। আর দ্বিতীয় গ্রহের জন্য কত ভাইয়া, ছোট হাতের m হচ্ছে ভর, দ্বিতীয় গ্রহের ছোট হাতের ভর হচ্ছে, আর ছোট হাতের r হচ্ছে ব্যাসার্ধ, ছোট হাতের r হচ্ছে ব্যাসার্ধ, বুঝছো? তাহলে এখন হচ্ছে আমরা এই মানগুলো একটু বসাই দিই ভাইয়া। প্রথম ঘরের Gm1 মানে কি, Gm ডিভাইড বাই নর্মাল হচ্ছে তোমার R1 এর মান হচ্ছে R স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে G1। আর G2 মানে কি, G ছোট হাতের m ডিভাইড বাই তোমার হচ্ছে ছোট হাতের r এর স্কোয়ার। এখন এই পর্যন্ত আসার পরে আমরা কি করবো জানো, জাস্ট সিম্পলি আমরা ভাগ করে দিব। আমরা করবো কি জানো, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। আমরা জাস্ট নর্মালি 2/1 করব, 2/1, অর্থাৎ 2 থাকবে উপরে 1 থাকবে নিচে। তাহলে কি হবে ভাইয়া, G2, এটা আমরা সবুজ কালার দিয়ে লিখি তাহলে ডিফারেন্সিয়েট করা ইজি হবে, G2/G1। দেখো যেই দুইটা গ্রহের কথা বলবে ওই দুইটার জন্য অভিকর্ষ ত্বরণ এইভাবে বের করে জাস্ট ভাগ করে দিবা। ভাগ করার পরে দেখো কি আসে, এটা হচ্ছে তোমার উপরে থাকবে G ছোট হাতের m ডিভাইড বাই r ছোট হাতের স্কোয়ার, বুঝছো? আর নিচে কি ভাইয়া, G বড় হাতের m ডিভাইড বাই বড় হাতের r এর স্কোয়ার। চিন্তা করো তো ভাইয়া, এইখানে কি G আর G কাটাকাটি চলে যাবে না? দুটাই কি মহাকর্ষীয় ধ্রুবক, 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার, তোমার হচ্ছে হ্যাঁ নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, অথবা কেজি ইনভার্স 2 তোমার হচ্ছে এটার এককটা। তো আমরা এখন এখানে জাস্ট কি করব, নর্মালি এখানে একটু দেখি গুছায় লিখি এটাকে, আমরা এটাকে অন্য পেজে লিখি, এইখানে লিখি G2 ডিভাইড বাই G1 সমান সমান, এই যে কাটাকাটি করার পরে উপরে কি থাকে, ছোট হাতের m বাই r স্কোয়ার, এই ছোট হাতের m ডিভাইড বাই r স্কোয়ারটা নিচে থাকবে, আর নিচে যেটা ছিল বড় হাতের m ডিভাইড বাই r স্কোয়ার, বড় হাতের r স্কোয়ার, এটা কি করবে আমরা উল্টাই দিব, নিচে ভাগাকার আছে পাশে কি করব গুণ করব, তাহলে উল্টায় যাবে, তাহলে r স্কোয়ারটা উপরে চলে যাবে, r স্কোয়ারটা উপরে চলে যাবে এবং বড় হাতের mটা নিচে। এখন দেখো একটু সাজায় লিখি ভাইয়া, এই তোমার হচ্ছে ছোট হাতের m এর নিচে বড় হাতের mটাকে নিয়ে আসি, যেহেতু গুণ আকারে আছে কোনো সমস্যা তো নাই। আচ্ছা, এবং এই যে r স্কোয়ার নিচে ছোট হাতের r স্কোয়ারটা নিয়ে আসে, দেখো পাইছি না? এখন তুমি এটা কি লিখতে পারো, এই হবে না, ছোট হাতের m ডিভাইড বাই বড় হাতের m গুণ বড় হাতের r ডিভাইড বাই ছোট হাতের r স্কোয়ার। এখন ভাই তোমাকে কিন্তু প্রশ্নে মান দেওয়া ছিল, এই যে অনুপাত দেওয়া আছে, বড় হাতের m ইসটু ছোট হাতের m কত, 81:1, বড় হাতের m এটা হচ্ছে তোমার প্রশ্নে দেওয়া ছিল 81.1, এটা হচ্ছে গিভেন, প্রশ্নে দেওয়া ছিল, বুঝছো? আর এখানে কি ছিল তোমার, ব্যাসার্ধ অনুপাত দেওয়া আছে, বড় হাতের r ইসটু ছোট হাতের r সমান সমান 4:1, বুঝছো? এই মানগুলো দেওয়া আছে। এটার মানে কি ভাইয়া, এটার মানে হচ্ছে এইরকম, বড় হাতের m ডিভাইড বাই ছোট হাতের m অনুপাতকে আমরা এইভাবে লিখতে পারি, তাই না? বলতে পারি তো, তাই না? আচ্ছা ভাইয়া, এখানে দেওয়া আছে বড় হাতের m বাই ছোট হাতের m, আমার লাগবে কি ছোট হাতের m ডিভাইড বাই বড় হাতের m, উল্টাই দিই, সমস্যা নাই। কি করব, ছোট হাতের m ডিভাইড বাই বড় হাতের m সমান সমান 1/81, এই যে মানটা পাইছি, এখন এখানে মানটা বসাই দিব। আর এখানে কিন্তু ভাই G2/G1 প্রত্যেকটার সাথে গুণ আকার আছে, মানে এই পাশে আছে সমান সমান এই পাশে আছে, G2/G1, এটা বারবার লিখতেছিলাম না, তোমরা একটু নিজেরা লিখে নিও। এখন জাস্ট কি করবা, 1/81, আর এই পাশে কি আছে ভাইয়া, r/r, দেখো এই যে দেওয়াই তো আছে, এখান থেকে কি লিখতে পারি আমরা, বড় হাতের r ডিভাইড বাই ছোট হাতের r সমান সমান 4:1 মানে কি 4/1। আচ্ছা, তাহলে লিখতে পারি 4/1 বা 4 লিখে দিই, শুধু আর 1 লেখার তো দরকার নেই, স্কোয়ার আছে একটা। এখন যদি তুমি ক্যালকুলেশন করো, অতএব আমাকে বলছে যে কোথায় ওজন কম মনে হবে,
যেখানে অভিকর্ষ ত্বরণ কম সেখানে ওজনও কম, তাই আমি অভিকর্ষ ত্বরণটা বের করি। G2 সমান সমান কি হবে, G1 দিয়ে গুণ করে দিই। এই যে উপর হচ্ছে 4 স্কোয়ার মানে কি 16, নিচে হচ্ছে 16/81, সাথে G1 দিয়ে গুণ করে দিই। আমার তো G2 লাগবে না ভাইয়া, G1 তো প্রশ্নে দেওয়া ছিল, মনে আছে? G1 সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া ছিল প্রশ্নে, মনে আছে? এই যে, ঠিক আছে, ওটা আমরা G1 ধরছি। আচ্ছা, তাহলে এখানে ক্যালকুলেশন করি। 16/81 গুণ 9.8 কত আসে দেখো তো? 16 ইন্টু 9.8 ডিভাইড বাই 81, 1.94 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটাই হচ্ছে আমার নতুন যে জায়গা, সেই জায়গার অভিকর্ষ ত্বরণ। এখন বলো আমাকে একটু জাস্ট ঠান্ডা মাথায় বলো ভাইয়া, G1 হচ্ছে 9.8, তাহলে ওজন কত হবে? কোন একটা বস্তুর ওজন কি হবে? আমরা mg লিখি না, তাই না? তার মানে আমরা ভরকে 9.8 দিয়ে গুণ করব। আচ্ছা, ভরের মান কত? 0.5 দেওয়া ছিল, তার মানে 0.5 কেজিকে আমরা 9.8 দিয়ে গুণ করলে অ্যান্সার পাবো 4.9 নিউটন। আচ্ছা, নতুন যে জায়গায় নতুন যে জায়গা, এখানে চিন্তা করো, নতুন জায়গায় জি এর মান কি ভাইয়া? 1.94। অতএব ডাব্লিউর মান কি ভাইয়া? ভরের মান কোনো পরিবর্তন হবে? ভরের মান তো পরিবর্তন হবে না, এমই থাকবে, আর জি হবে G2, নতুন জায়গা যেটা। ক্যালকুলেশন করো, ভরের মান তো 0.5ই থাকবে, 0.5কে তুমি হচ্ছে এই যে 1.94 দিয়ে গুণ করো, এটাকে 0.5 দিয়ে গুণ করো, দেখো 1.94 ইন্টু 0.5, 0.97 নিউটন। বুঝো, বলছে বইটার ওজন কোথায় কম হবে? বইটার ওজন মানে কোন স্থানে বইটার ওজন কম হবে? প্রথম স্থানে, হ্যাঁ, প্রথম স্থানে বইয়ের ওজন প্রায় 5 নিউটন, 4.9 নিউটন, আর দ্বিতীয় স্থানে 0.97 মানে প্রায় 1 নিউটন। একটা হচ্ছে 5-এর কাছাকাছি, একটা হচ্ছে 1-এর কাছাকাছি। বাকিটা তোমরাই বুঝতেছো যে অবশ্যই দ্বিতীয় স্থানে যেখানে অভিকর্ষ ত্বরণ কম সেখানে ওজনও কম হবে। ওজনের মান কত? 0.97 নিউটন। খালি মানটা বসাই দিবা, বুঝছো? এই টাইপের সব ম্যাথ, এই টাইপের যত ম্যাথ আছে ভাইয়া, এই একটা সূত্র দিয়ে করে ফেলা যায়, বুঝছো? আচ্ছা, তো আমি একটু সময় নিয়ে করলাম যাতে তোমরা বুঝতে পারো। এগুলো সবগুলো আবার করে দেওয়া আছে সুন্দর মতো, পার্ট বাই পার্ট, এবং অ্যান্সার দেওয়া আছে। এই সবগুলো আবার নিজেরা করে দেখানো আছে, ঠিক আছে? তোমরা পরে দেখে নিতে পারবা। আচ্ছা, এই যে ম্যাথটার কথা বলছিলাম, একদম সরাসরি, হ্যাঁ, দেখো দুইটা উদ্দীপক দেওয়া আছে। একটার মধ্যে বলা আছে যে দুইটা বেগ আছে, এ ও বি, দুইটা বস্তু আছে, তাদের বেগ হচ্ছে 30 আর 20। তারা একই দিকে চলতেছিল এবং তারা সংঘর্ষ হওয়ার পরে তাদের কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন বেগ হয়ে গেছে। একটা হচ্ছে যে ছোট করে লেখা আছে, হয়তো বুঝবা না, VA, এবং এটা হচ্ছে VB। দুইটা নতুন বেগ হয়ে গেছে এবং তাদের ভর আগের মতোই আছে। ভর প্রত্যেকটার আগে ছিল 50, পরেও 50, হ্যাঁ, এবং দ্বিতীয় বস্তুর ভর 40, আগেও ছিল, পরেও ছিল 40। আর 2 নম্বর উদ্দীপকে একটা ভরের বস্তু দেওয়া আছে এবং তাকে বলছে একটা বেগ বনাম সময় লেখচিত্র দিয়ে আমাকে বলছে যে এটার প্রশ্ন আরেকটা, এটার চিত্র দেওয়া আছে, এটার ম্যাথটা পরে করব। আমরা ক খ মোটামুটি দেখবো না, আমরা ডিরেক্টলি গ ঘয়ে চলে যাই। এই ক খের প্রশ্নগুলো একটু তোমরা দেখো, তাহলে বুঝতে পারবা যে কি টাইপের প্রশ্ন বোর্ডে আসে। আমরা সরাসরি গতে চলে যাই। একদম সহজ করে তোমাদেরকে বলি ভাইয়া, একদম সহজ করে তোমাদেরকে বলি যে এইখানে দুইটা বস্তু এইভাবে আছে, দুইটা বস্তু একদম এইভাবে আছে এবং তারা সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হওয়ার পরে তারা আবার কি হয়েছে? ভিন্ন ভিন্ন দুইটা বেগে চলতে শুরু করছে। আচ্ছা, গেল। আমাকে এবং প্রত্যেকটার ভর বলা আছে 50 কেজি, মানে সংঘর্ষের আগে এটা ধরো এ বস্তু, হ্যাঁ, এটা হচ্ছে এ বস্তু, এটা হচ্ছে বি বস্তু, সংঘর্ষের পরে এটা এ, এটা বি। প্রত্যেকের ভর বলা আছে, এ বস্তুর ভর 50, এইটাও 50, এটা সংঘর্ষের আগেও 40 ছিল, সংঘর্ষের পরেও 40। আমাকে বেগ দেওয়া আছে, তারা কি করতেছে? একই দিকে যাচ্ছে। দিক দিয়ে কি বোঝায় ভাইয়া? তারা একই দিকে যাচ্ছিল। এরপর এইখানে দিছে লাগালাগি, মারামারি, একদম জোরে ঠাস করে লেগে গেছে, পিছন থেকে মেরে দিছে। এন্ড তারপরে হয়েছে কি?
আবার তাদের বেগের পরিবর্তন, তারা এখন নতুন বেগে যাচ্ছিল। আগে যাচ্ছিল কত? আগে তাদের বেগ ছিল 30 মিটার পার সেকেন্ড, পরে তাদের বেগ হয়েছে 30-20, পরে হচ্ছে তাদের এটা হচ্ছে VA দেওয়া আছে, এটা হচ্ছে VB। ভাইয়া একটু আগে তোমাদেরকে আমি বুঝাইছি বেসিক বোঝানোর সময় যে যখনই কোনো বস্তুর এরকম দুইটা আলাদা বেগ থাকবে, কোনোটা দেওয়া থাকবে না, তখন আমরা ধরে নিব যে এরা স্থিতিস্থাপক সংঘর্ষ করছে। যদিও বলা নাই, বাট আমরা ধরে নিব, ঠিক আছে? এখন আমরা এই মানটা বের করতে পারি। আমাকে বলছে উদ্দীপক একের আলোকে VA এর মান, মানে এইটার বেগের মানটা চাইছে। এখন আমরা জানি সূত্র, একদম ডিরেক্ট সূত্র ভাইয়া। দেখবা আমরা জানি আজা, তোমরা আমরা জানি লেখো, আমার মতো আবার আজা লেখো না, ঠিক আছে? এই যে V1 বা VA, এই যে সূত্রটা ছিল ভাইয়া, বসায় দাও। নর্মালি নিচে কি ছিল? নর্মালি নিচে ছিল দুইটা বস্তুর ভরের যোগফল, মানে এ বস্তুর ভর যোগ বি বস্তুর ভর, ঠিক আছে? উপরে কি ছিল? এক নাম্বার বস্তুর জন্য তাদের ভরের বিয়োগফল, ভরের বিয়োগফলের সাথে কি গুণ করবো ভাইয়া? এক নাম্বার বস্তুরই আদিবেগ, এই যে VA, এখানে হচ্ছে তোমার UA। আচ্ছা, আর এরপরে কি হবে? 2 তোমার হচ্ছে MB, 2 নাম্বার বস্তুর ভর, 2 নাম্বার বস্তুর আদিবেগ, ঠিক আছে? আমরা 1-2 দিয়ে শিখছিলাম, এখানে AB দিয়ে শিখলাম, সিম্পল। যখন এর মান বের করব তখন এইখানে হবে তোমার হচ্ছে আদিবেগ কি? এক নাম্বারটার আদিবেগ, হ্যাঁ, এই বস্তুরই আদিবেগ। এই বস্তুর ফেসবেগ যখন বের করব, এই বস্তুর আদিবেগ সাথে কি হবে? 2MB UB, সিম্পল। আর এখানে বাকিটা জাস্ট মান বসায় দাও। এখন তুমি যে সিম্পলি ভাবে এখানে মান টান বসায় দাও, কত হবে দেখো, এখানে লিখলাম, ঠিক আছে? উপর হচ্ছে তোমার ভরদ্বয়ের বিয়োগফল, মানে প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তুর ভর। এই M এর মান বসাইছি 50, MB এর মান 40, সব মান বসায় দাও। সাথে কি হবে? গুণ। আচ্ছা, এটা মনে হয় এখানে ধরবে না, বুঝছো? এটা এখানে ধরবে না, আমরা অন্য পেজে লিখি, আচ্ছা, মনে করি এটা পরের পেজ হচ্ছে এইটা। আচ্ছা, এখন আমরা মান বসাবো। আমরা এখানে কি করব? মানগুলা বসাই দিই। 40 + 50, এটা হচ্ছে নিচে। উপরে কি ছিল? ভরদ্বয়ের বিয়োগফল, 50 - 40, এটার সাথে এই যে প্রথম বস্তুর আদিবেগ গুণ করব। প্রথম বস্তুর আদিবেগ কত ছিল? 30 মিটার পার সেকেন্ড। যার শেষ বেগ বের করতেছি VA, তার আদিবেগ কত? 30 মিটার পার সেকেন্ড। তাহলে 30 দিয়ে গুণ করব, গেল, প্লাস, বুঝো, 2MB UB। তাহলে কি করতে হবে ভাইয়া? 2 গুণ করো, MB মানে কি? দ্বিতীয় বস্তুর ভর 40, দ্বিতীয় বস্তুর আদিবেগ কত? 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, তার মানে 20। এখন জাস্ট ক্যালকুলেশন করো। এখন বাকিটা ক্যালকুলেটরের কাজ আর তোমার আঙুলের কাজ। 10 দিয়ে 30কে গুণ করলে হয় 300, আর এখানে যোগ করবে কত? 800 গুণ 2, 1600, ডিভাইড বাই 90, তার মানে 1900কে 90 দিয়ে ভাগ করবা। 1600 আর 300, 1900 ডিভাইড বাই 90। অতএব VA সমান 1900কে 90 দিয়ে ভাগ করলে যা আসে 21.1 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমার প্রথম বস্তুর শেষ বেগ VA, যেটা আমাকে বের করতে বলছিল। প্রথম বস্তুর আদিবেগ ছিল কত? 30। সংঘর্ষের পরে একটু কমে হয়েছে 21, এবং সংঘর্ষটা কি ছিল? আমরা ধরে নিছি স্থিতিস্থাপক সংঘর্ষ। তখনই শুধুমাত্র আমরা এই সূত্র দিয়ে এই মানটা বের করতে পারবো। যদি পরীক্ষায় বলতো ভাইয়া VB বের করো, তোমরা একটু করে দেখো। সূত্র তোমরা জানো না, ওই সূত্রের মধ্যে জাস্ট মানগুলো বসাও। এটা কি ছিল ভাইয়া? MA + MB, বাট এইখানে কি হবে? MB - MA। আগেরটা কি ছিল? MA - MB ছিল, এবার উল্টা। সাথে কি হবে? গুণ ভাইয়া, আদিবেগটা গুণ করবো, এবার কি? VB, তাহলে এখানে UB গুণ হবে, প্লাস দাও 2MA UA। যদি বলতো যে VB বের করতে, এই সূত্র দিয়ে এখন মান বসায় করে ফেলতে পারবা। জাস্ট সূত্রগুলো একটু মুখস্থ করতে হবে, বুঝছো? গেল গ নাম্বার। এখানে সবকিছু করে দেওয়া আছে। অ্যান্সার হচ্ছে 21.1 বা 1।
ঘ নম্বর প্রশ্নটা একটু মজা আছে। উদ্দীপক 2 এর লেখচিত্রকে বলের প্রকৃতি বিবেচনায় বিশ্লেষণ করো। বলের প্রকৃতি একটু বুঝো, আগে লেখচিত্রটা দেখি। একটু ভাইয়া চিন্তা করো, একটু খেয়াল করো যে তোমার হচ্ছে এইটা হচ্ছে বেগ এবং এটা হচ্ছে তোমার সময়, এবং বলা আছে এটা এভাবে উঠছে। অন্য কালি দিয়ে দেখাই, এইখানে হচ্ছে এইখান থেকে 0 থেকে শুরু হয়ে এইখানে গেছে, তারপর একটু সমান চলছে, আবার নিচে নামছে, একদম নিচে নিচে নামছে, এখানে এসে শেষ হয়েছে। এটা হচ্ছে আমার এই বেগটা। এখন ভাই চিন্তা করো, এখন চিন্তা করো যে এইখানে একটা মান দেয়া আছে 40 মিটার পার সেকেন্ড, মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা এটা সমান আছে, বেগের কোনো পরিবর্তন হয় নাই, এই মানটা দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবং নিচে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট এবং এটা হচ্ছে সি পয়েন্ট, এবং আমাকে দুইটা সময়ের মানও দেওয়া আছে। এ পয়েন্টের সময় দেওয়া আছে 20 সেকেন্ড, বি পয়েন্টের সময় দেওয়া আছে 40 সেকেন্ড, এবং সময় কি আছে ভাইয়া? সেকেন্ডে আছে, আর বেগটা আছে মিটার পার সেকেন্ড এককে। এককগুলাও দেওয়া থাকে, একটু খেয়াল করবা এককগুলা কিসে দেওয়া আছে। অনেক সময় এটা মিনিটেও হইতে পারে, একটু খেয়াল করবা, এটা ঘন্টায়ও হইতে পারে, তখন এটাকে সেকেন্ডে নিয়ে তারপর হিসাব করবা, বুঝছো? আচ্ছা গেল। আমার কাছে বলের প্রকৃতি, ভাই চিন্তা করো তো, বল কখন থাকে? যখন ত্বরণ, আমরা বল দিলে ত্বরণ পাই, অথবা ত্বরণ থাকতে হয়। ত্বরণ যদি শূন্য হয় তাহলে বলও শূন্য। সোজা কথা বললে ত্বরণ শূন্য মানে বল শূন্য, ত্বরণ আছে মানে বল আছে, তার মানে আমাকে ত্বরণ দিয়ে চিন্তা করতে হবে। দেখো ভাইয়া, চিন্তা করো, চিন্তা করতে শিখো, চিন্তা করতে শিখলেই নতুন যেই কোনো প্রশ্ন ভাইয়া তোমরা অ্যান্সার করতে পারবা, তোমরা বুঝতে পারবা কোন সূত্র লাগবে, কিভাবে করলে ভুল হবে আর কিভাবে করলে ঠিক হবে। এটা বুঝতে হলে তোমাকে চিন্তা করতে জানতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। এখন ভাইয়া এইখানে চিন্তা করো, আমি 3টা জিনিস বলতে পারি। একটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ও এ রাস্তা, 3টা রাস্তা এখানে দেখো। একটা হচ্ছে ও এ পথ বা রাস্তা। আচ্ছা, এরপরে কি এ থেকে বি পর্যন্ত একভাবে গেছে, এ থেকে বি পর্যন্ত গেছে কি ভাইয়া? সমবেগে। বলতে পারো ভাইয়া কিভাবে বুঝলেন? বেগের কোনো পরিবর্তন হয়েছে? এই যে 40 মিটার পার সেকেন্ড, উপরেও যায় নাই নিচেও যায় নাই। বাট দেখো এটা যদি 0 হয় বা ও বিন্দু হয়, ও এই যে রাস্তাটা আছে, এটা কি ভাইয়া প্রত্যেক মুহূর্তে বেগ বাড়ছে না? ওয়াই অক্ষের দিকে উপরে যাওয়া মানে কি? বেগ বাড়তেছে। এক্স অক্ষের দিকে সামনে যাওয়া মানে কি? সময় বাড়তেছে। জিনিসটা বুঝতে পারছি? আচ্ছা, তার মানে যেখানে বেগ বাড়বে, বেগের পরিবর্তন মানে কি? ত্বরণ আছে, আর ত্বরণ থাকলে কি আছে? ওখানে বলও আছে অবশ্যই, তাই না? আচ্ছা, আর যেখানে বেগ বাড়েও নাই কমেও নাই, বেগ স্থির আছে, সেখানে কি কোনো ত্বরণ নাই, কোনো বলও নাই, বলের মানও তখন শূন্য হবে। আবার যখন দেখো বি থেকে সিতে নামছে, এই যে বি থেকে সি এর যে রাস্তাটা আছে, এই যে এখানে যে বি থেকে সি এর রাস্তাটা, এখানে কি হয়েছে দেখো, বেগ কমতেছে, নিচের দিকে আসা মানে কি? বেগের মান কমতেছে। বেগের মান যদি কমে তখন কি হয়? তখনও ভাই অবশ্যই ত্বরণ আছে, বাট ঋণাত্মক ত্বরণ। এর মানে হচ্ছে তখন মন্দন কাজ করতেছে, বুঝতে পারছো? তো এর মানে আমরা 3টা রাস্তা পাইলাম। এখন আমরা প্রত্যেক ক্ষেত্রে ত্বরণটা বের করব। দেখি ও এর জন্য, হ্যাঁ ও এর জন্য আমরা বের করি, ত্বরণটা বের করব আগে। ত্বরণের মান কত ভাইয়া? সূত্র জানি না, v-u/t। সময় জানো, বেগ জানো, আর কিছু জানা লাগবে? আচ্ছা ভাইয়া, এই ও এই রাস্তার মধ্যে শেষ বেগ কোনটা, আদি বেগ কোনটা? শুরু যেখান থেকে হয়েছে ওটা হচ্ছে তোমার আদি বেগ, এবং যেখানে শেষ হয়েছে ওটা হচ্ছে তোমার শেষ বেগ। তার মানে এ পয়েন্টের যে বেগটা হচ্ছে আমার ভি, আর এটা হচ্ছে আমার ইউ। তাহলে আমরা কি বলতে পারি? জাস্ট এটা আবার না দেখায় পরে আবার ওইখানে কনফিউজ হয়ে যাবা। তাহলে এটা হচ্ছে আমার ভি, মানে তোমার যেটার মান দেয়া আছে 40 মিটার পার সেকেন্ড, মাইনাস আদিবেগ কত ভাইয়া? 0। 0 থেকে শুরু হয়েছে মানে কি? এটা হচ্ছে 0। এমনও হইতে পারতো এইটা এইখান থেকে শুরু হয়েছে, যদি এইখান থেকে শুরু হইতো এবং এই দিকে যাইতো, তাহলে কি হইতো? এইখানে একটা মান থাকতো, মনে করো 2 মিটার পার সেকেন্ড, তার মানে আদিবেগ কত হইতো? তখন 0 হইতো। তখন 2 থেকে শুরু হয়েছে না, তখন আদিবেগের মান 2 হইতো। বুঝছো? এগুলো একটু বুঝছো, এই বেসিকগুলো ক্লিয়ার করো ভাইয়া। আচ্ছা, তো এখন টির মান দেখো ভাইয়া, এই যে অংশটা, এইখান থেকে এইখানে যাইতে কত সময় লাগছে? 20 সেকেন্ড দেওয়াই আছে প্রশ্নে, এই এ বিন্দু পর্যন্ত যাইতে। তার মানে এটা হচ্ছে 20 সেকেন্ডস। ত্বরণের মান কত ভাইয়া? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণ জানো ভাইয়া, ভর দেওয়া আছে কত? 200 গ্রাম। 200 গ্রাম ভরের ক্ষেত্রে আমরা কেজিতে নেই, 1000 দিয়ে ভাগ করব 0.2 কেজি।
তার মানে তোমরা বলতে পারো যে ভরের মান দেয়া আছে 0.2 কেজি। আচ্ছা, এখন আমাকে এম এর মান জানি, এর মান জানি, আমি ও থেকে এ পর্যন্ত এই রাস্তার মধ্যে আমি ভাই অবশ্যই বলটা বের করতে পারবো। আমাকে তো বলের প্রকৃতি বের করতে বলছে, তাই না? বলটা বের করতে পারবো না? দেখি তো কি আসে। বলের প্রকৃতি কত, আগে বলটা দেখি কত আসে। এম এ সূত্র বসাই দিই। ভর হচ্ছে 0.2 গুণ ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান সমান তোমার হচ্ছে 0.4 নিউটন। দেখো এটা কি প্লাস আসছে না? তার মানে কি বলটা তোমার ধনাত্মক বল। বলের প্রকৃতি মানে কি? ধনাত্মক বল মানে কি? এটা বল বাইরে থেকে প্রয়োগ করা হইতেছে, বল বাড়তেছে বা বল দেওয়া হইতেছে। বল বাড়তেছে না মানে হচ্ছে এই বলটা তোমার হচ্ছে ত্বরণ সৃষ্টি করবে। এই বলটা গতি মানে বাড়াবে, স্পিড বাড়াইতেছে। এই বলের কারণে 0.4 নিউটনের কারণে গতি বাড়বে, কারণ এখানে ত্বরণ তৈরি হইতেছে। আচ্ছা, এটা হচ্ছে বলের প্রকৃতি, প্লাস বা ধনাত্মক। এখন আমরা ও এ তো গেল, আমরা তো ও এ শেষ করছি, তাই না? আচ্ছা, একটা গেল। সেম ভাবে ভাইয়া এখন তুমি এই বির জন্য চিন্তা করো, তুমি এই বি চিন্তা করো, এটা বাদ দাও, তুমি এখন এ বির জন্য চিন্তা করো। হ্যাঁ, এ বির ক্ষেত্রে ত্বরণ কত? এ থেকে বিতে গেছে, ত্বরণের কোনো পরিবর্তন হয়েছে? দেখো তো, আদি বেগ, শেষ বেগ, সময় বসাও। ভাইয়া শেষ বেগ কত? বি। বি পয়েন্টে ত্বরণ কত? বেগ কত? 40। শেষ বেগও 40, আদি বেগও 40। দেখো সময় দিয়ে ভাগ করলো কি উপরে কি 0 হয়ে যাবে না? তার মানে সমবেগে কোনো ত্বরণ থাকে না। এটা হচ্ছে এটা সমবেগে চলতেছে, তার মানে ত্বরণের মান 0। আর ত্বরণ যদি 0 হয় ভাই, ত্বরণ যদি 0 হয় তাহলে এফ কত? এফও কি 0 হবে। কেন? কারণ তুমি ভরকে যে 0 দিয়ে গুণ করতা তাহলে 0 হইতো। তার মানে এ থেকে বিতে বল 0, এখানে কোনো বল কাজ করতেছে না, 0 বল, বুঝছো? বা কোনো বল নাই। আচ্ছা, বি থেকে সি পর্যন্ত একদম ভাইয়া হুবহু তোমরা একটু করো নিজেরা, বুঝছো? এটা আর করাই দিলাম না একদম, তারপর করাই দিই, নাহলে আবার তোমরা বলবা। এখন হচ্ছে বি থেকে সিতে, ভাইয়া বুঝো গ্রাফটা কেমন ছিল? গ্রাফটা এরকম যে সোজা যে এখানে নামছে, এই পয়েন্টটায় সবগুলোই কি ভাইয়া 40 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগের, এটা হচ্ছে সময়ের জন্য। এই যে নামছে তার মানে কি শেষ বেগ 0, আদি বেগ এই যে 40 বি থেকে সি এর জন্য নামতেছে যখন। এবং টির মান দেখো এইখানে বলা আছে, এই যে এইখানে এই পর্যন্ত সমবেগে চলছে। আর এইটুকু দেখো, এই মানটাই যে 60 বলা আছে, আমি এখানে 60 বসাই নিই তখন, এই যে দেখো বসায় দাও, এই যে এই মানটা দেয়া আছে 60, দেখো এই যে 60 বলা আছে। তার মানে কি এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এটা হচ্ছে 40, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 20। তাহলে বুঝো ভাইয়া 40 থেকে যখন 60 হয়েছে এই 20 সেকেন্ড সময়ে ত্বরণ কত? ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। ভির মানটা বসাও, আদি বেগ শেষ বেগ 0, আদি বেগ 40 ডিভাইড বাই সময় হচ্ছে 20 সেকেন্ড, তাই না? এইটুকুর যাওয়ার জন্য পুরাটা না কিন্তু ভাইয়া, পুরাটা বসায় না, 60 বসায় না, এই বি থেকে সিতে আসছে এইটুকু যে রাস্তাটা, সময়ের পরিবর্তন, ওই সময়ের পরিবর্তনটা লাগবে। তাহলে কত হইল? -40 বাই 20 মাইনাস তোমার হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ভাই বলের মান কত হবে? অতএব বল এফ সমান সমান এম এ, বুঝছো? এম এর মান কত ভাইয়া? 0.2 কেজি। একটু আগে তো বের করছো। বল তো সব মানে ভর তো সব জায়গায় সেম। আর ত্বরণের মান হচ্ছে মাইনাস সহ, ভাইয়া মাইনাস সহ বসাবা ত্বরণের মানটা। তাহলে কত হবে? -0.4 নিউটন। তার মানে বলতে পারতেছি 0 ও থেকে এ পর্যন্ত ত্বরণ বাড়ছে, তখন কি বলটা কি মানে ধনাত্মক বল। তারপরে এ থেকে বি পর্যন্ত বল 0, তারপর বি থেকে সির সময় বলটা কি ভাইয়া মাইনাস বা ঋণাত্মক বল। ঋণাত্মক বলকে বলা হয় সুন্দর করে বাংলা ভাষায় বাধা দানকারী বল। এটাই হচ্ছে বলের প্রকৃতি। এই বাধা দানকারী বল, এটাই হচ্ছে আমার বলের প্রকৃতি। অর্থাৎ 3টা অবস্থানে ভাই আমরা কিন্তু এইখানে বলের অবস্থা বলতে পারছি। একবার ধনাত্মক বল ছিল, বল বাড়ছে, গতির অবস্থা গতি বৃদ্ধি পাইছে। এরপরে গতি কি সমবেগ ছিল, তার মানে তখন কোনো বল ছিল না, বল 0। তারপরে কি বাধাদানকারী বল, প্রযুক্ত বল, 0 বল, 0 বল, বাধাদানকারী বল।
এই হচ্ছে বলের প্রকৃতি। এটাই দেখবা সুন্দর করে এখানে সব কিছু আবার গোছানো লেখা আছে। তোমরা যদি সমস্যা বা বুঝতে প্রবলেম হয় একটু টেনে দেখো, দেখবা ইজিলি বুঝতে পারবা ইনশাল্লাহ। সব কিছু এখানে দেওয়া আছে, প্রত্যেক সময়ের জন্য বলা আছে এখানে। এই সব কিছু আমরা লিখতে পারবো, কীভাবে লিখবা সেটা সুন্দর মতো এখানে দেওয়া আছে। আচ্ছা গেল, পরের প্রশ্ন আসো। এই যে সংঘর্ষের আরেকটা ম্যাথ। এই ম্যাথটা মনে করো এই অধ্যায়ের জাতীয় প্রশ্ন। এই অধ্যায় থেকে যদি একটা প্রশ্ন আমি সিলেক্ট করতাম তাহলে এই টাইপের প্রশ্ন দিতাম, ঠিক আছে? এবং এটি সবচেয়ে বেশি আসে এই টাইপের প্রশ্ন, এই অধ্যায়ের জাতীয় প্রশ্ন। এবং তোমরা এটার উপরে কয়েকটা স্টার মারো, 5-6টা স্টার মেরে দাও। কয়টা হইলো? 3 আর 4 7, 7 স্টার, একদম 7 স্টার হোটেলের মতো, বুঝছো? খুবই 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 ইম্পর্টেন্ট। একটা বুঝো ভাইয়া, এই টাইপের সব ম্যাথ পারবা ইনশাল্লাহ। আসো দেখো, এটা আমরা একটু এবার লেখালেখি করি। আমরা কখন তো মোটামুটি বুঝছি যে জড়তা কাকে বলে, তারপর হচ্ছে গাড়ির টায়ার খাঁচকাটা থাকে কেন, ঘর্ষণ বাড়ানোর জন্য। আর এগুলো মোটামুটি আমরা নিজেরা একটু পড়ে নিব, বই পড়বো, টেস্ট পেপার পড়বো। আমাদের শুরু হবে গ নাম্বার থেকে। মিলিত বস্তুর বেগ কত? ভাইয়া মিলিত বস্তুর বেগের জন্য আমরা কি করব? দুইটা ভরকে যোগ করে তার একটা বেগ দিয়ে গুণ করবো, শেষ। আমাদের যে ভরবেগের সংরক্ষণ সূত্র, যখন দুইটা বস্তু থাকে ভাইয়া, সূত্র কি ছিল আমরা জানি? m1u1 প্লাস m2u2 সমান সমান m1v1 প্লাস m2v2। দুইটা বস্তু সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্র হচ্ছে এইটা। আদি ভরবেগের যোগফল শেষ ভরবেগের যোগফল সমান হয়। যদি সংঘর্ষের পরে দুইটা বস্তু মিলে যায়, একসাথে মিলে যায়, ভাই একসাথে মিললে কি হয়? তারা একটা বস্তু হয়ে যায়, তাদের ভর হয় তখন একটা বড় এম, তাদের বেগ হয় একটা বড় ভি, বুঝছো? তো আমরা এটা এখানে লিখতে পারি যে মিলিত বস্তুর ক্ষেত্রে, মিলিত বস্তুর ক্ষেত্রে, মিলিত বস্তু যখনই বলবে, মিলিত বস্তু হইলে m1u1 প্লাস m2u2। এবং দেখব সংঘর্ষের আগে মিলিত ছিল নাকি সংঘর্ষের পরে মিলিত হয়েছে। সংঘর্ষের আগে অনেক সময় এমন হইতে পারে, সংঘর্ষের আগে একটা বা এমন প্রশ্ন থাকে যে একটা 4 কেজি ভরের বোমা, এটা বিস্ফোরণের পরে দুইটা এত 2 কেজি ভরের দুইটা নতুন বস্তু তৈরি হয়েছে, তাদের এত বেগ আসছে। এমন প্রশ্ন হইতে পারে যে আগে মিলিত ছিল, পরে ফাটার পরে এটাকে সংঘর্ষ ধরবো, তারপর আলাদা হয়ে গেছে, এমন হইতে পারে। অথবা এমন হইতে পারে যে আগে আলাদা ছিল, সংঘর্ষের পরে একসাথে মিলে গেছে, বুঝছো? মনে করো একটা ট্রাক নিয়ে যাইতেছিলা কোনো জায়গায়, সামনে মনে করো আরেকটা ট্রাক দেখলা, তুমি মনে করো ট্রাকের উপর উঠাই দিলা, তোর পুরো ভরটা যোগ হয়ে গেছে। আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে ভাইয়া মিলিত বস্তুর ক্ষেত্রে। তো এইখানে আমাদের কি হবে? ভর হয় একটা, বড় হাতের এম। ওই বড় হাতের এম মানে কি? দুইটা ভর, ছোট ছোট ভরকে যোগ করা, অর্থাৎ দুইটা ভর যোগ হয়ে যায় এবং তাদের একটা বেগ থাকে, বুঝছো? এটা হচ্ছে ভি, মিলিত বেগটাই হচ্ছে ভি। আমাকে ভির মানটাই বের করতে বলছে। ভাইয়া সূত্র মানটান বসায় দাও। মিলিত বেগ ভি যদি বের করতে চাও, যাকে বের করবা তাকে এক পাশে রেখে বাকিগুলো এইভাবে লেখো, m1u1 প্লাস m2u2 ডিভাইড বাই m1 প্লাস m2। এই পুরোটা দিয়ে ভাগ করে দাও, গুণ ছিল ভাগ হয়ে গেছে, মান বসাও। কত? m1u1 মানে হচ্ছে এই যে দেখো ভাইয়া 950 কেজি, আর এখানে বেগ দেওয়া আছে, আদি বেগের মান 40 কিলোমিটার পার আওয়ার। ভাইয়া 40 কিলোমিটার পার আওয়ারকে আমরা নিব, আমরা বেগের মানটা কি করব? এই 50 কিলোমিটার পার আওয়ারকে 3.6 দিয়ে ভাগ করলে সরাসরি মিটার পার সেকেন্ডে পাবো। অনেকে বলতে পারো ভাইয়া 3.6 কীভাবে আসলো? এটা অলরেডি আমি গত ক্লাসেও বলছি, গত অধ্যায়ে পড়ছি যে কিলোমিটারের জন্য 1000 দিয়ে গুণ, আর নিচে কি সেকেন্ডে নেওয়ার জন্য 3600 দিয়ে গুণ। তাহলে আমরা বলতে পারি 3600 আর 1000 কাটাকাটি করে নিচে 3.6 থাকে, বুঝছো? তাহলে আমরা সরাসরি মিটার পার সেকেন্ডে পেয়ে যাই। এখানে কত আসে দেখি তো, 50কে 3.6 দিয়ে ভাগ করলে 13.89 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সেম ভাবে ভাই আমরা এখন এই বস্তুর জন্য আদিবেগটা, এই বস্তুর জন্য আদিবেগটা বের করি। কত? 65 কিলোমিটার আর পার আওয়ার। 65 কিলোমিটার পার আওয়ারকে আমরা কি করব? 65 কিলোমিটার পার আওয়ারকে আমরা সেম ভাবে 3.6 দিয়ে ভাগ করব। 65 কিলোমিটার পার আওয়ারকে 3.6 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসে 18.06 মিটার পার সেকেন্ড, বুঝছো? এই মানগুলো আপনার বের করে নিব। এখন এখানে ভরগুলো বসায় দাও। 950 কেজি, 700 কেজি, 950
ইন্টু E1 কত ভাইয়া 13.89। আচ্ছা এটা গেল এইখানে প্লাস M2 মানে হচ্ছে 700 কেজি, 700 কেজি ইন্টু এই U2 মানে কি 18.06, 18.06। এখন এখন যারা এই পর্যন্ত করছো আরেকটু করে দেয় আর কি, যারা এই পর্যন্ত করছো মনে করে হচ্ছে এখানে তোমার হচ্ছে 950 আর 700 যোগ করে দাও। এই পর্যন্ত করে যারা ক্যালকুলেশন করে ফেলছো তোমরা ভুল করছো, এই পুরাটা অ্যান্সার যা আসবে ভুল। কেন? এইখানে হচ্ছে মেইন কথা ভাইয়া, একটু খেয়াল করবা এরা কি একই দিকে যাচ্ছে নাকি বিপরীত দিকে যেটা যাওয়া আসা করতেছে, এটাই হচ্ছে মেইন খেলা এখানে ভাইয়া। অর্থাৎ এই যে ভাইয়া একটু খেয়াল করবা, দিকটা খেয়াল করবা, এই যে অ্যারো চিহ্ন দেখো, এটা ডান দিকে যাচ্ছে, এটা বাম দিকে আসতেছে, এটা ডান দিকে যাচ্ছিল, এটা বাম দিকে, তার মানে কি বিপরীত দিকে না। আমরা একটাকে প্লাস ধরবো আর একটাকে মাইনাস ধরবো। আমরা U2 যদি U1কে প্লাস ধরি প্লাস 13.89 বা 8.9, U2কে তাহলে আমরা মাইনাস ধরতে হবে। এই যে মানটা এটা কি হবে, এটা আসলে U2 মানে আসলে এখানে এটা হবে না, মাইনাস 18.06 হবে। তার মানে এইখানে আমরা যদি এই যে U2 এর মানটা এখানে যদি বসাই, এই যে এইখানে 18.06 এবং ক্যালকুলেশন করি, ভুল। আমি কি করতে পারি, আমি এইখানে আচ্ছা এই যে এই জিনিসটা আমি যদি এখানে আচ্ছা পুরোটা না কেটে আমি এই যে এইখানে পুরোটা না কেটে এইখানে আমি যদি একটু চেঞ্জ করে দিই তাহলে কি সমস্যা আছে? আমি যদি একটু এখানে চেঞ্জ করে দিই, আমি যদি 18.06কে না লিখে এটা না লিখে মাইনাস 18.06 দিই তাহলেই ম্যাথটা ঠিক আছে। মানটা বসানোর সময় শুধুমাত্র এখানে মাইনাস সহ লিখবা, তাহলে কি হবে, এই প্লাসে মাইনাসে মাইনাস হবে। এরপর তুমি ক্যালকুলেশন করে যেটা পাবা এইটাই হচ্ছে উত্তর। এইটুকু ভুলের জন্য ভাইয়া অনেক কিছু হইতে পারে। তাহলে কি হবে, 950কে যদি আমি 13.89 মানে 8-9 দিয়ে গুণ করি কত আসবে, একটা মান আসবে। হ্যাঁ, ওইটা থেকে কি করব, এটা কি যোগ রাখবো না, এই যোগ আর যে মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস হয়ে যাবে, মাইনাস করব, মাইনাস 700 দিয়ে 18.06কে গুণ করব, 18.06কে গুণ করব, উপরে অ্যান্সার আসবে 553.5 আর নিচে অ্যান্সার আসবে 900 আর 700 যোগ করলে হয় তোমার হচ্ছে 1650, 950 আর 700 যোগ করলে হয় 1650। ভাগ করো অ্যান্সারকে, 1650 দিয়ে ভাগ করো, 0.34 0.34 মিটার পার সেকেন্ড। এটা তো ভাই সহজ ছিল যে মিলিত বেগটা কত। প্রশ্নে বলতে পারতো যে মিলিত বস্তু কোন দিকে যাবে, প্রশ্নে অ্যাড করতে পারতো এইটা, মিলিত বস্তু কোন দিকে যাবে, মিলিত বস্তু কোন দিকে যাবে। ভাইয়া খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস। আগে তোমার নর্মাল প্রসেসে ভি বের করবা, ভি বের করার পরে দেখবা যে ভি এর মান কি প্লাস আসছে না মাইনাস আসছে। মিলিত বস্তুর বেগ যদি প্লাস আসে তাহলে মিলিত বস্তু প্লাস যাকে ধরছিলা তার দিকে যাবে। কাকে ধরছিলা, এই যে ডান দিককে প্লাস ধরছিলা, তার মানে এই যে প্রথম বস্তু যেদিকে যাবে মিলিত বস্তু সেই দিকে যাবে। আমাদের এটার উত্তর কি যদি বলতো কোন দিকে যাবে, তাহলে যাবে এই যে প্রথম বস্তুর দিকে, 950 কেজি বস্তু যেদিকে যাচ্ছে সেই দিকে। যদি এখানে আনসার আসতো -2 মিটার পার সেকেন্ড আসছে মনে করো, তাহলে কি হইতো, তাহলে যেদিকে মাইনাস ধরছো মাইনাস ধরছো কোন দিকে, দ্বিতীয় বস্তুর দিকটাকে বা বাম দিকটাকে ধরছো না, যে বাম দিকটাকে, তার মানে কি যদি মাইনাস আসতো তাহলে দ্বিতীয় বস্তুর দিকে আমাদের মিলিত বস্তুটা যাইতো, তখন এই বস্তুটা মিলিত হয়ে এই দিকে যাইতো যদি মাইনাস আসতো, কারণ আমরা বাম দিককে মাইনাস ধরছি আর ডান দিককে প্লাস ধরছি। বুঝছো? আচ্ছা, এইটুকু যদি প্যাচগোছ বুঝো, এই টাইপের ভাই যত প্রশ্ন আসে সব পারবা ইনশাল্লাহ, সবগুলো পারবা। খালি প্লাস মাইনাসটা খেয়াল করবা, দিকটা দেখবা, একই দিক হইলে সব প্লাস, বিপরীত দিক হইলে একদিকে প্লাস আরেকদিকে মাইনাস, শেষ। বুঝছো? আচ্ছা ঠিক আছে, গেল। এখানে সবকিছু করা আছে, এখানে সবকিছু ক্যালকুলেশন করো, 0.33 বা 0.34 একই অ্যান্সার।
ঘ নাম্বারটা আসো, উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ ও গতিশক্তি কোনটি সংরক্ষিত হয়? আমরা বের করব, দুইটাই বের করব, দেখব দুই পাশে যদি সমান হয় তার মানে সংরক্ষিত হয়েছে, আর যদি সমান না হয় সংরক্ষিত হয় নাই। প্রথমে হচ্ছে ভরবেগটা দেখব। প্রথম ভাই আমরা কিন্তু এখন জানি এই ঘটনার ক্ষেত্রে আমরা সবকিছু এখন জানি। আমরা জানি যে এখানে একটা মানগুলো বসাই নেই, এটা ধরলাম 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে মিলিত বস্তু। তাহলে M1 কি ভাইয়া 950 কেজি দেওয়া আছে দিয়ে সব লিখবা। দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে 700 কেজি। আচ্ছা, প্রথম বস্তুর আদিবেগ দেওয়া আছে 50 কিলোমিটার পার আওয়ার, মানে কি 13.89, 13 আজ বের করছিলাম 13.89 আর 18.06, একটু মনে রাখবা 13.89 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় বস্তুর আদিবেগ হচ্ছে 18.06 মিটার, আচ্ছা এটা হচ্ছে পরে লিখবো না, মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবং তোমার হচ্ছে মিলিত বেগ দেওয়া আছে কত, সংঘর্ষের পরের যে বেগটা সেটা আমরা বের করছিলাম 0.34, 0.3335 লিখি, একদম এক্সাক্ট যেটা আমার ক্যালকুলেটারে আসছিল 0.335, 0.34 না লিখে 335 লিখলাম, একদম এক্সাক্ট যে মানটা। আচ্ছা, এটা হচ্ছে আমার মোটামুটি আমি এই মানগুলা জানি। তাহলে সংঘর্ষের পূর্বে বা আগে এভাবে লিখবা, সংঘর্ষের আগে মোট ভরবেগ, আগে ভরবেগটা বের করি। মোট ভরবেগ সমান কি M1 U1 প্লাস M2 U2, অর্থাৎ প্রথম পার্টটা। খুবই সিম্পলি যদি বলি মান বসায় দাও, এখানে মানটা বসায় দাও। M1 এর মান কত ভাইয়া 950 গুণ U1 মানের কত তোমার হচ্ছে 13.89। আচ্ছা, এখানে কি ভাইয়া ওই যে U2 মান কি প্লাস নিলে হবে? আমরা U1 কে যদি প্লাস ধরি, U2 কে অবশ্যই এটাকে মাইনাস সহ নিতে হবে। U2 কে অবশ্যই এখানে ভাই একটু খেয়াল রাখো, মাইনাস সহ নিতে হবে, বুঝছো? আচ্ছা, তাহলে এটা আমরা লিখলাম, প্লাসে মাইনাস তো মাইনাসই হবে, তাহলে একবারে মাইনাস লিখে দিই, হ্যাঁ, আর দুইবার করবো না। তাহলে কি 700 কেজি গুণ U2 মান কত ভাইয়া, এবার তো মাইনাস আগে গুণ করেই ফেলছি, এই যে 18.06, বুঝছো তো? এখানে মাইনাস ছিল, এখানে প্লাসে মাইনাসে আগে মাইনাস করে দিছি। আচ্ছা, কত আসে দেখো তো, মোট ভরবেগটা কত আসে ক্যালকুলেশন যদি করি, ওই যে 553 কত যেন আসছিল, 900 ভুলে গেছি, তোমার হচ্ছে 900, একটু এখান থেকে দেখি আর ক্যালকুলেশন করার দরকার কি, 553.5 মিটার পার সেকেন্ড, না হ্যাঁ, ভরবেগের একক কি কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভরবেগের একক। আচ্ছা, সংঘর্ষের আগে মোট ভরবেগ, এবার সংঘর্ষের আগের জন্য মোট গতিশক্তি একবারে বের করে ফেলি। মোট গতিশক্তি, সংঘর্ষের আগে মোট ভরবেগ বের করছি, 1 নাম্বার মোট গতিশক্তি বের করে ফেলি। মোট গতিশক্তি এটা ধরলাম হচ্ছে EK1। ভাইয়া সূত্র কি, হাফ M1 U1 স্কয়ার প্লাস হাফ M2 U2 স্কয়ার, গতিশক্তির সূত্র ভাইয়া, হাফ ইন্টু ভর ইন্টু বেগের স্কোয়ার। যেহেতু আমি সংঘর্ষের আগে সবকিছু হচ্ছে আদিবেগ ছিল, তার মানে এই জন্য আমি আদিবেগগুলা বসাইছি, আর সংঘর্ষের পরে তো শেষ বেগ হবে, তখন হচ্ছে হাফ M1 V1 স্কোয়ার বা হাফ M2 V2 স্কোয়ার, আর যদি একটা বেগ থাকে তাহলে হাফ MV স্কোয়ার, শেষ। এখন তো এখানে মানগুলো বসাও, আমি এটার মান এখানে বসাবো না, খালি M1 এর U1 এর মান বসাবে, যোগ করো ভাইয়া। তাহলে কত, হাফ যদি কমন নাও তাহলে M1 মানে কি 950কে, আদিবেগ মানে কি তোমার হচ্ছে 13.89 স্কোয়ার, গুণ করলা, যোগ করো ভাইয়া, একটু চিন্তা করো, এই যে এবার U2 মান বসাবা, এই যে -18 বসাবা ভাইয়া, -18 মাইনাস কি স্কোয়ার করলে কি হয়, প্লাস হয়ে যাবে না, তার মানে তোমার মাইনাস এখানে থাকবে না, বুঝছো?
হয়ে যাবে আর কি। তাহলে এখানে কত আসবে? এখানে তোমার হচ্ছে 700 কেজিকে আমরা কি করব 18.5 স্কোয়ার দিয়ে গুণ করবো, সরি 18.06, 18.06 স্কোয়ার দিয়ে গুণ করব, তারপর হচ্ছে যোগ করে দিব। আচ্ছা, একটা মান পাইছি, তারপর হচ্ছে এটাকে কি করব 0.5 মানে হাফ দিয়ে গুণ করব। অনেক বড় একটা মান আসছে, অনেক বড় মানে মনে হয় আসবে। কত আসে? 147,920 জুল। একটা বড় মান আসছে, দেখি কি আসে। 147,920.4 আসে। 10 মিনিটটা লিখলাম না, এটা জাস্ট বোঝানোর জন্য আর কি, প্রসেসটা বুঝো। সংঘর্ষের আগে আমরা মোট ভরবেগ মোট গতিশক্তি বের করছি, ঠিক আছে? এখন সংঘর্ষের পরে মোট ভরবেগ মোট গতিশক্তি বের করবা। সংঘর্ষের পরে আবার সেম ভাবে সবকিছু লিখবা। এবার সংঘর্ষের পরে মোট তোমার হচ্ছে মোট ভরবেগ কত ভাইয়া? মোট ভরবেগ কত? এবার তো ইজি। একটা তোমার হচ্ছে ভর m1 প্লাস m2 মানে কি একটা ভর না, যোগ হয়ে গেছে, সাথে হচ্ছে মিলিত বেগ। আচ্ছা, তার মানে কি 1650 যোগ করলে সাথে হচ্ছে 0.335 কত আসে দেখি। 1650কে 0.335 দিয়ে গুণ করলে অ্যান্সার আসে 553। তার মানে অলমোস্ট সেম ভাইয়া, মানে 552.75 আসে, 552.75 আসে, ওইটাকে 553 লিখতে পারি। তুমি এটা লিখতে পারো, দশমিকের এদিক ওদিকের জন্য একটু চেঞ্জ হইতে পারে। এটা হচ্ছে আমার কেজি মিটার পার সেকেন্ড। দেখো প্রায় সংঘর্ষের পরে হচ্ছে 553, আর সংঘর্ষের আগে কত ছিল? সরি হ্যাঁ, সংঘর্ষের আগে ছিল 553.5। মানে এরকম যদি এক এদিক ওদিক হয় 0.5, 1 এদিক ওদিক হয়, তার মানে ধরে নিবা দশমিকের পরে আমরা কি করছি 2 ঘর 3 ঘর নিছি না, অনেকগুলো সংখ্যা তো বাদ দিছি, তাই না? এই জন্য একদম অ্যাকুরেটলি হয় নাই, বাট এরকম যখন আশেপাশে থাকে তার মানে ধরে নিবা যে হ্যাঁ তোমার হচ্ছে সমান ছিল। মানে এটাকে 553.5কে 553 বলা যায়, এটাকে 553 বলা যায়, এটাকে 553 বলা যায়, বুঝছো? আর সংঘর্ষের পরে কত আসছে? 553ই আসছে। তার মানে কি? তার মানে ভরবেগ সংরক্ষিত ছিল। সেম ভাবে তোমার হচ্ছে মোট গতিশক্তি, সংঘর্ষের পরে মোট কাইনেটিক এনার্জি বা গতিশক্তি E(k)2 ধরলা সমান কি হবে? হাফ ইন্টু ভর, এই যে মোট ভর মানে কি ভাইয়া? m1 প্লাস m2 যে ভরটা, এটা হচ্ছে আমার মোট ভর, এবং বেগ কত ভাইয়া? মিলিত বেগ, এটার উপরে স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 1650 ইন্টু বেগের মান হচ্ছে 0.33 স্কোয়ার অথবা 0.335 স্কোয়ার, 0.335 স্কোয়ার। গুণ করো দেখো তো, 1650কে 0.335 স্কোয়ার দিয়ে গুণ করলে 0.5 দিয়ে গুণ করলে অ্যান্সার আসবে অনেক কম, 92. আচ্ছা মিলিত বেগ কি 0.335 ছিল? দাঁড়াও তো একটু দেখি তো, আমরা যে করতেছি। হ্যাঁ, মিলিত বেগ তো ঠিকই ছিল, আগে এত বেগ ছিল, এত বেগ হওয়ার পরে এত কমে গেছে। ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু কমে গেছে কিছু করার নেই। 92.59 মিটার পার সেকেন্ড। সরি, তোমার হচ্ছে গতিশক্তির একক কি ভাইয়া? শক্তির একক হচ্ছে জুল। এখন দেখো মোট গতিশক্তি সংঘর্ষের পরে হচ্ছে 92, আর সংঘর্ষের আগে তো অনেক বেশি ছিল। কত ছিল দেখো, তোমার হচ্ছে বিশাল একটা মান, অনেক বড় একটা মান, 1,47,920 জুল, আর কোথায় হচ্ছে 92 জুল। তার মানে গতিশক্তি সংরক্ষিত ছিল না। যদি এইখানেও 1,47,000 আসতো, মানে তোমার হচ্ছে ওই মানটা সমান আসতো, যে এটা আসতো, তাহলে বলতাম যে হ্যাঁ তোমার হচ্ছে গতিশক্তিও সংরক্ষিত আছে। এর মানে আমরা বুঝতে পারলাম যে সংঘর্ষের আগে আর পরে ভরবেগ সংরক্ষিত আছে, এটা থাকবেই, যদি না থাকে তোমার ম্যাথ ভুল। কিন্তু গতিশক্তি সংরক্ষিত নাই, এবং এটা না থাকা কোনো সমস্যা না, থাকতেও পারে না থাকতে পারে। তার মানে বলতে পারি যে ভরবেগ ও গতিশক্তি কি কোনটি সংরক্ষিত থাকবে? তার মানে অ্যান্সার হচ্ছে ভরবেগ সংরক্ষিত থাকবে আর গতিশক্তি সংরক্ষিত থাকবে না। সংরক্ষিত থাকার মানে হচ্ছে সমান হওয়া লাগে, বুঝছো?
আচ্ছা, এই প্রশ্নটাও এভাবে করতে পারে যে সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা, সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা। তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই দেখবা যে ভরবেগ আর গতিশক্তি দুইটাই সমান হয়েছে কিনা। দুইটাই যদি সমান হয় তাহলে স্থিতিস্থাপক বা ইলাস্টিক কলিশন বা স্থিতিস্থাপক সংঘর্ষ। যেই কোনো একটাও যদি সংরক্ষিত হয় বা সমান হয়, আরেকটা যদি সমান না হয়, তাহলে এটা আর স্থিতিস্থাপক না। এই সংঘর্ষকে বলা হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ। বুঝছো? আচ্ছা, তো মোটামুটি আমরা বুঝতে পারলাম এই টাইপের ইনশাল্লাহ যত টাইপের প্রশ্ন আসবে ইনশাল্লাহ তোমরা পারবা। বুঝছো? আচ্ছা, ঠিক আছে, তো আশা করি সব পারবা। এটা তোমাদের ম্যাথটা এখানে করায় দেওয়া আছে। ও, এটা আরও বেশি। হ্যাঁ, আমার যদি ক্যালকুলেশন মনে হয় একটু হয়তো ভুল হয়েছিল, আমি মনে হয় যোগ করে এই মানটা অথবা এই মানটা ভুল, যে কোনো একটা ভুল আর কি। তোমরা ঠিক মতো কইরো, প্রসেসটা বুঝলেই হইলো। আর তোমার এখানে হচ্ছে সংঘর্ষের পরে গতিশক্তি কত? মাত্র 92, ওই যেটা বের করলাম আমরা। তার মানে আমাদের গতিশক্তি সংরক্ষিত থাকে নাই। আচ্ছা, শুধুমাত্র ভরবেগটাই সংরক্ষিত আছে। ওকে, ঠিক আছে। এখন পরের প্রশ্ন। এটা একটা মজার প্রশ্ন আছে, বাট এই প্রশ্নের আগে এই সংঘর্ষ রিলেটেড কিছু টপিক দেখাই দিই। এই যে ভাইয়া, সংঘর্ষের আরো কিছু এক্সট্রা জিনিস বলে দিই। সংঘর্ষের আরেকটা এক্সট্রা জিনিস হচ্ছে নৌকা থেকে লাফ দেওয়া। তখন কি হবে? যে আমরা কিন্তু ম্যাথ করছি ভাই, অলরেডি ম্যাথ করছি, জানি এটা নৌকা থেকে যদি লাফ দেই, এদিকে একজন লাফ দিছে একটা লোক, এবং আরেকটা লোক এইখানে ছিল, সে এই দিকে বিপরীত দিকে লাফ দিছে, এবং নৌকার একটা ভর আছে। নৌকার ভর মনে করো হচ্ছে 200 কেজি। তোমার হচ্ছে এই লোকের ভর হচ্ছে 50 কেজি, এবং এই লোকের ভর আছে 40 কেজি। বুঝছো? এবং এইখানে প্রত্যেকের ধরো বেগ আছে। এটা মনে করো তোমার হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিছে, এটা মনে করো 3 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিছে। তাহলে নৌকা কোন দিকে কত বেগে যাবে? নৌকা কোন দিকে কত বেগে যাবে? কত বেগে যাবে? নৌকা কোন দিকে কত বেগে যাবে? ভাইয়া খুবই সিম্পল, তোমাদের একটু বুঝাই দিই। মনে রাখবা, প্রত্যেকটা ভর লিখবা M1, M2, M3, প্রত্যেকটা ভর লিখবা। সবার ভর কত? নৌকার ভর ধর হচ্ছে 200 কেজি। হ্যাঁ, M1 ধরলাম। M2 হচ্ছে মনে করো 40 কেজি, আর তোমার হচ্ছে M3 হচ্ছে মনে করো ওই লোকের ভর 50 কেজি। আচ্ছা, একে ধরছি 1, একে ধরছি 2, সরি, নৌকাকে ধরছি 1, একে ধরছি 2, একে ধরছি 3। আচ্ছা, প্রত্যেকের কিন্তু ভাই আদিবেগ দেওয়া আছে। U1 জানো, U2 জানো, U3 জানো। সেটা কি জানো? লাফ দেওয়ার আগে প্রত্যেকে কিন্তু ভাই স্থির ছিল। লাফ তখনও দেয় নাই। একদম শুরুতে কি ওরা দৌড়াদৌড়ি করছে? ওরা কি ছিল? সবাই স্থির। তার মানে প্রত্যেকটার মানই হবে 0 মিটার পার সেকেন্ড। এই ইউ এর কোনো কাজ এখানে নাই। শুধুমাত্র লাফ দেওয়ার পরে কত বেগে লাফ দিচ্ছে এটা হচ্ছে V1। বুঝো, লাফ দেওয়ার পরেরটা আমরা V1 ধরবো। V1 কি? নৌকার বেগটাই তো বের করতে বলছে, এটা আমরা বের করব। V2 মানে কি? 40 কেজি ভরের বস্তুর বেগটা কত ছিল? 3 মিটার পার সেকেন্ড। এখন দেখো এই যে V3, ভাইয়া দুইজন কি করছে? বিপরীত দিকে লাফ দিছে, একজন ডান দিকে, একজন বাম দিকে। আমি যদি এই দিকটাকে, এই যে পিছনে বাম পাশের দিকটাকে প্লাস ধরি, +3 মিটার পার সেকেন্ড ধরি, তাহলে এই লোকের জন্য এই যে বেগটা কত ধরবো? -2 মিটার পার সেকেন্ড। বুঝছো? আমাকে এখন ভরবেগের সংরক্ষণ সূত্র বসাইতে হবে। আমরা জানি M1 U1 প্লাস M2 U2 প্লাস M3 U3 সমান এখানে হচ্ছে M1 V1 প্লাস M2 V2 প্লাস M3 V3। ভাইয়া একটু তাকায় দেখো তো, প্রত্যেকটা আদিবেগ শূন্য। তার মানে এই পুরাটা জিনিসই শূন্য। এটাও শূন্য, এটাও শূন্য, এটাও শূন্য। তার মানে আমরা বলতে পারি আমার লাগবে কি ভাইয়া? V1 এর মান। এই যে নৌকার যে বেগটা V1 লাগবে, V1টাকে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিই। তার মানে কি হবে? M1 V1 এক পাশে রাখি, আর বাকি সবগুলোকে ওই পাশে পাঠালে কি হবে? এই পাশে আছে ভাইয়া 0,
এই পাশে প্লাস থেকে এই পাশে কি হবে, 0 থেকে মাইনাস হয়ে যাবে না, তার মানে -m2v2 -m3v3। এখন আমার তো ভাই শুধু এই v1টা লাগবে, তাহলে m1 দিয়ে ভাগ করে দিই, গুণ আছে ভাগ করে দিব, তাহলে কত হবে? শুধু v1 যদি বের করতে চাই তাহলে কত হবে? তাহলে হচ্ছে আমার -m2v2 -m3v3 ডিভাইডেড বাই m1। এই যে m1 দিয়ে ভাগ করে দিচ্ছি, এখন মানগুলো বসায় দাও, প্রত্যেকটার মান বসায় দাও, এটার উপরে লিখি। হ্যাঁ, v1 সমান সমান v2, ভাইয়া m2 কি ধরছিলাম 40 কেজি, আর v2 কত 3 মিটার পার সেকেন্ড, গুণ করো, 40 আর 3 গুণ করলে কত হয় -120। আচ্ছা, আর m3 কি ভাইয়া 50 কেজি, আর ওর বেগ কত -2, আর এখানে আরেকটা মাইনাস আছে, মাইনাস, এই মাইনাস কিন্তু ভাইয়া সূত্রের মাইনাস, আর এই মাইনাস কি দিকের জন্য মাইনাস আসছে। এখন এই মাইনাসে গুণ করলে অ্যান্সার হবে প্লাস, আর 50 আর হচ্ছে তোমার 50 আর হচ্ছে 2 গুণ করলে হয় 100, 50 আর 2 গুণ করলে হয় 100 ডিভাইড বাই m। ভাইয়া m1 মানে কি নৌকার ভর, নৌকার ভর হচ্ছে 200 কেজি। অতএব v1 সমান সমান, দেখো -120 আর +100 যোগ করলে কত হয় -20, -20কে 200 দিয়ে ভাগ করলে কত হয় তোমার -0.1, -0.1 মিটার পার সেকেন্ড। এইটাই হচ্ছে আমার নৌকার বেগ। কিন্তু একটু বাংলা কথা লিখবা, যে নৌকার বেগ আসলে 0.1 মিটার পার সেকেন্ড। নৌকার বেগ আসলে কত ভাইয়া, তখন মাইনাস দিবা না, নৌকার বেগ আসলে 0.1 মিটার পার সেকেন্ড, তখন মাইনাস দিবা না। নৌকার বেগ 0.1 মিটার পার সেকেন্ড, এর দিকটা কোন দিকে, যেই দিকে মাইনাস ধরছো ভাইয়া, এই দিকে মাইনাস প্লাস ধরছো, তুমি বাম দিকটা কি এবার প্লাস ধরছিলা মনে আছে, আর ডান দিকটা কি করছো তোমরা মাইনাস ধরছো, এই যে -2, এই ডান দিককে তুমি করছো, তার মানে মাইনাস আসা মানে কি, যেই দিকে মাইনাস ধরছো নৌকাটা ওই দিকে যাবে। নৌকা মাইনাস ধরছো কি ভাইয়া টান দিকে ধরছো না, মাইনাসটা নৌকা ডান দিকে যাবে, নৌকা ডান দিকে যাবে। অথবা কি ভাইয়া, অথবা 50 কেজি বরের বস্তু যে 3 নাম্বার বস্তুটা বা 3 নাম্বার ব্যক্তিটা 3 নাম্বার ব্যক্তির দিকে যাবে, 3 নাম্বার ব্যক্তির দিকে হচ্ছে নৌকাটা যাবে, মানে এই ব্যক্তিটা ডান দিকে গেছে, তার মানে নৌকাও ডান দিকে যাবে। খুবই সিম্পল, বুঝছো, খুবই সিম্পল। এইভাবে মূলত আমরা হচ্ছে এই নদী নৌকা থেকে লাভ দেওয়ার ম্যাথগুলা করতে পারি। আচ্ছা, আর ভাইয়া বন্দুকগুলির ম্যাথ তো আরো সোজা। বন্দুকগুলির ম্যাথের মধ্যে তোমার মনে করো একটা বন্দুক ছিল, বন্দুক থেকে গুলি করছে, বন্দুক ওখান থেকে একটা গুলি বের হয়েছে, এই যে টপিকটা, এই বন্দুকগুলির ম্যাথটা ভাইয়া আরো ইজি, বুঝছো। এই বন্দুকগুলির ম্যাথটা আমরা একদম ইজিলি দেখতে পারি। সেম সূত্র ভাইয়া, একটা বন্দুক ছিল, বন্দুকটা ধরো আঁকতে পারবো কিনা আল্লাহ জানে, কারণ আমি খুবই খারাপ আঁকি। এখান থেকে একটা গুলি বের হয়েছে, আচ্ছা এই গুলিটা মনে করো সামনের দিকে যাচ্ছে। প্রশ্নে এভাবে বলা থাকে যে বন্দুকের ভর দেয়া থাকে, বন্দুকের ভর দেয়া আছে মনে করো 20 কেজি, বন্দুকের ভর দেয়া আছে 20 কেজি, গুলির ভর দেয়া আছে মনে করো 200 গ্রাম, গুলির ভর দেয়া আছে 200 গ্রাম। বন্দুকটা যখন গুলি ফায়ার করছে, গুলিটা 500 মিটার পার সেকেন্ড বেগে, 500 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে গেছে। আমাকে প্রশ্নে বলে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ক নাম্বার প্রশ্নে আসে, প্রশ্নে বলে যে বন্দুকের পশ্চাৎ বেগ বের করো, বন্দুকের পশ্চাৎ বেগ বের করো, বন্দুকের বেগ বের করো এর বলতে পারে, অথবা বলাই থাকতে পারে পশ্চাৎ বেগ কত। কখনো বলা থাকে বন্দুকের বেগটা বের করো, সরাসরি বলা থাকে, তখন যা অ্যান্সার আসবে তাই। আর যদি বলা থাকে পশ্চাৎ বেগ, পশ্চাৎ মানে কি পেছনে, যখনই দিক বলা থাকে তখন আমরা মাইনাস নিব না, যখন দিকটা এভাবে বলা থাকবে তখন আমরা মাইনাস নিব না। পশ্চাৎ কথাটা দিয়েই মাইনাস বোঝাচ্ছে, আমার এক্সট্রা আবার মাইনাস নেওয়া লাগবে না, তখন শুধু মানটা নিব। আর যদি শুধু বেগ বলে তাহলে প্লাস আসুক মাইনাস আসুক ওইটা পুরোটাই নিব, ঠিক আছে। সেম গোস ফর তোমার ত্বরণ বললে প্লাস মাইনাস যাই আসুক নিব। আর যখন মন্দন বলবে, মন্দন মানে কি, মন্দন কথাটা দিয়েই মাইনাস বোঝায়, আমার এক্সট্রা আবার মন্দন -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইবার এভাবে দিলে ভুল, ওই মাইনাসটা আবার দেয়া লাগে না। মন্দন মনে করে অ্যান্সার আসছে এর মান -2,
তখন বলবা ত্বরণের মান -2। যদি বলা হয় প্রশ্নে মন্দন কত, তাহলে ওই যে মাইনাসটা বাদ দিয়ে দিবা, মন্দন তারপর হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কয়ার, শেষ। বুঝছি? আচ্ছা, তো এখানে কি ভাই, ওই যে সেম ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা জানি, m1u1 প্লাস m2u2 সমান সমান m1v1 প্লাস m2v2, নর্মাল যে আমাদের ভরবেগের সংরক্ষণের সূত্র। এখন ভাইয়া একদম শুরুতে মানগুলো বুঝো, একদম শুরুতে সবাই স্থির, তার মানে এই যে u1 u2, বন্দুকের ভর মনে করো m1, বন্দুকের আদিবেগ u1, বন্দুকের শেষ বেগ v1, এই সব কিছু ভাইয়া কি বন্দুকের জন্য আমরা 1 ধরলাম। সেমভাবে গুলির জন্য আমরা সব কিছু 2 ধরবো, m2 u2 v2, এই সব কিছু হচ্ছে আমরা গুলির জন্য চিন্তা করব। বুঝছো? এখন মনে রাখবা ভাইয়া, একদম শুরুতে গুলি করার আগে বন্দুক নিয়ে তাক করেছিল, তখন কি গুলি করছে, তখন কোনো বেগ থাকবে? তার মানে বেগের মান 0 0 0, আদিবেগ বন্দুকেরও 0, গুলিরও 0। তার মানে আমরা বলতে পারি যে এইটার বন্দুকের এবং গুলির প্রত্যেকের আদিবেগ 0, মানে কি 0 দিয়ে গুণ করলে এই দুটো 0 হয়ে যায়। তার মানে দ্বারা এরকম যে m1 v1 প্লাস m2 v2 সমান সমান 0, এই 0টাকে বসে লিখলাম। তোমার কি লাগবে ভাইয়া? তোমার মান বের করতে বলছে বন্দুকের জন্য, তার মানে বন্দুকের v1 তোমাকে বের করতে হবে। এমন হইতে পারতো বন্দুকের বেগ দেওয়া আছে, বন্দুকের পশ্চাৎ বেগ বলা আছে, তোমাকে গুলির বেগ বের করতে বলতে পারতো, অথবা এই 4টা রাশির মধ্যে যে কোনো 3টা দিয়ে একটা বের করতে বলবে। খালি সুন্দর মতো একটু দিকটা খেয়াল রাখবা, যে গুলি সামনে গেলে বন্দুক পেছনে যায়, এইগুলো মাথায় রেখে প্লাস মাইনাসটা ঠিক রেখে মান বসাবা। প্লাস মাইনাস যদি ঠিক ভুল করো ভাইয়া তাহলে শেষ। প্লাস মাইনাস ঠিক রেখে তুমি ম্যাথটা করবা, হুবহু 3 পাবা ইনশাল্লাহ। বুঝছো? আচ্ছা, তো এখানে এখন যদি মানটা বসায় দাও, কি হবে? -m2v2 ডিভাইড বাই m1। কি করছে? প্লাসটাকে পাশে নিচে মাইনাস হয়ে গেছে, আর m1 গুণ ছিল ভাগ হয়ে গেছে, মান বসায় দাও। m2 মানে কি ভাই? গুলির ভর 200 গ্রাম দেয়া আছে, আমরা 200 গ্রামকে 1000 দিয়ে ভাগ করে অবশ্যই কি করব? কেজিতে নিয়ে তারপর হচ্ছে ম্যাথ করব, অর্থাৎ 0.2 কেজি গুণ বন্দুকের বেগ দেয়া আছে কত ভাইয়া? ফায়ারিং এর পরে 500 মিটার/সেকেন্ড, আগে একটা মাইনাস আছে, ডিভাইড বাই বন্দুকের ভর কত? 20 কেজি, বন্দুকের ভর হচ্ছে 20 কেজি। ক্যালকুলেশন করো, দেখো অতএব বন্দুকের বেগ কত আসে, বুঝো? অ্যান্সার যেটা আসবে ওটা হচ্ছে বেগ, শুধু বেগ, পশ্চাৎ বেগ কিন্তু এখনো বের করো নাই, শুধু বেগটা দেখো। 0.2 গুণ 500 ডিভাইড বাই 20, 5 -5 মিটার/সেকেন্ড। ভাই এইটা কি? এটা হচ্ছে বন্দুকের শুধু বেগ। যদি বলতো পরীক্ষা শুধু বলতো বন্দুকের বেগ কত, তাহলে অ্যান্সার আসতো -5 মিটার/সেকেন্ড, শেষ। কিন্তু পরীক্ষায় প্রশ্নে বলছে বন্দুকের পশ্চাৎ বেগ কত, তখন অ্যান্সার আসবে কি? অতএব এভাবে লিখবা, অতএব বন্দুকের পশ্চাৎ বেগ, এভাবে বাংলা কথা লিখবা, অতএব বন্দুকের পশ্চাৎ বেগ প্লাস, কোনো মাইনাস দিবা না, মাইনাস সহ, মাইনাস ছাড়া যে মানটা আসছে শুধু মানটা নেবা, বন্দুকের পশ্চাৎ বেগ 5 মিটার/সেকেন্ড। এটাই হচ্ছে আমার উত্তর, এটাই হচ্ছে আমার উত্তর। বুঝছো? তার মানে আমি বন্দুক গুলি বলো, তোমার হচ্ছে নদী নৌকা থেকে লাফ দেওয়া বলো, অথবা সংঘর্ষ বলো, যত টাইপের ম্যাথ এখান থেকে আসতে পারে, এর বাইরে ভাই কিছুই নেই। ইনশাল্লাহ তুমি এখান থেকে পার করতে পারবা। বুঝছো? আচ্ছা, গেল। আসো এখন আরেকটা ম্যাথ করি, যে এই ম্যাথটা দেখে আসো। একটা উদ্দীপক দেওয়া আছে, এত নিউটন ঘর্ষণ বল দেওয়া আছে, বল দেওয়া আছে, কত দূরত্বে গেছে, অনেক কিছু বলা আছে। আচ্ছা, আমি আগে দেখবো প্রশ্নে কি বলছে। আমার টেকনিক হচ্ছে এইটা, যে এই টাইপের প্রশ্নে ভাইয়া তোমার প্রশ্নে স্পেসিফিকভাবে কি চাইছে এইটাকে মাথার মধ্যে ঢুকাও, তারপর তুমি উদ্দীপকে দেখো যে তোমার কি কি ইনফরমেশন দেওয়া আছে, তারপর তুমি চিন্তা করো তোমার কি কি সূত্র জানা আছে। প্রসেসটা বুঝছো? প্রশ্ন পড়লা, উদ্দীপক থেকে খুঁজলা যে কি কি দেওয়া আছে, তারপরে তুমি হচ্ছে দেখবা তুমি কোন কোন সূত্র জানো এই রিলেটেড, ওইখান থেকে যেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট বা যেটা লাগবে ওটা বসাই দিবা, মান বসাবা, ম্যাথ শেষ। একদম ইজি ভাই, এগুলোর চেয়ে ইজি আর কিছু হইতে পারে না। বুঝছো? তো ক নাম্বার তোমরা একটু দেখে নিও কেমন কি আসে। ক নাম্বার ম্যাথটা শুরু করে, উদ্দীপকের বস্তুর উপর প্রযুক্ত বল নির্ণয় করো। ভাইয়া প্রযুক্ত বল মনে আছে? আমাদের সূত্র কি ছিল? আমাদের সূত্র ছিল যে F - FK = ma, যেখানে F ছিল হচ্ছে তোমার প্রযুক্ত বল
এফ ছিল তোমার প্রযুক্ত বল। আচ্ছা, এফ কি ছিল ভাইয়া? ঘর্ষণ বল। এটা একটু মনে করায় দিলাম, বারবার মনে করাচ্ছি যাতে পরীক্ষার হলে কেউ মনে করে না দিলেও পারো। এটা হচ্ছে কার্যকরী বল। এই পুরা এম এ একসাথে বলা হয় কার্যকরী বল, এবং শুধু এটাকে বলা হয় কার্যকরী ত্বরণ। কার্যকরী ত্বরণ শুধু এ যদি বলে, কার্যকরী ত্বরণ বের করতে বললে শুধু এর মান, আর কার্যকরী বল বের করতে বললে এই পুরাটাই এম এ একসাথে, এম আর এ গুণ করলে কার্যকরী বল। আমাকে দেখো এখানে, এবার উদ্দীপকটা বুঝি। আমাকে তাহলে বের করতে হবে কি? প্রযুক্ত বল, এফ এর মানটা বের করতে হবে। কি লাগবে? ঘর্ষণ বল লাগবে, আমার হচ্ছে এই যে এম এ, আমার ভর লাগবে, আমার ত্বরণ লাগবে, অথবা একসাথে কার্যকরী বলটা লাগবে। আমাকে বের করতে বলছে কি? প্রযুক্ত বলটা কত। আচ্ছা, গেল। এটা আমি আগে মার্ক করছি। এখন দেখো তো ভাই, চিন্তা করো তো, 58.8 নিউটন ওজনের আমার ওজন দেয়া আছে। এত ডব্লিউ সমান সমান কত দেয়া আছে? ওজন দেয়া আছে। একটি বস্তুকে 2 নিউটন ঘর্ষণ বল যুক্ত, তার মানে আমার ঘর্ষণ বলটা সরাসরি দেওয়া আছে। আমাকে এফ কে এর মান বলা আছে 2 নিউটন, ঘর্ষণ বল সরাসরি দেওয়া আছে। আমি ঘর্ষণ বলটা পেয়ে গেছি। কোনো মেঝেতে 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করা হয়েছে, 10 সেকেন্ড যাবত বল প্রযুক্ত হয়েছে, প্রযুক্ত বলটাই বের করতে বলছে, এবং তার কারণে সে 50 মিটার দূরত্বে গেছে। 50 মিটার দূরত্বে গেছে। আচ্ছা, এরপর বলটি সরিয়ে নেওয়া হয়েছে। ভাইয়া, বস্তু কিন্তু থেমে যায় নাই, বস্তুর একটা শেষ বেগ আছে। আর এটা বস্তু কিন্তু এখানে একটা শেষ বেগ এখনো শূন্য হয় নাই। বল সরায় নেওয়ার পরে, বল যখন 0 হয়ে গেছে, তারপরেও বস্তুটা কিছুক্ষণ চলে, তারপর থামছে শেষ বেগ হওয়ার পরে। আচ্ছা, এখন ভাই তুমি সময় জানো, তোমার একটা চিন্তা করো তো ভাইয়া, তুমি এই যে ওজন থেকে কি ভাইয়া তুমি ভর পাবা না? তুমি এম এর মান জানো, যে তুমি হচ্ছে এখানে ডাব্লিউর মান জানো কত? 58.8 নিউটন। ভাই তুমি এখান থেকে ভরটা পাবা না? আমরা জানি কি ডাব্লিউ সমান সমান এম জি সমান সমান এইটা। অতএব এম মানে কি ভাইয়া? ওজনকে যদি তুমি 9.8 দিয়ে ভাগ করো, অথবা 9.81 দিয়ে ভাগ করো, যেটা ইচ্ছা, ঠিক আছে, তাহলে কত আসবে? 58.8কে যদি আমি 9.8 দিয়ে ভাগ করি, অ্যান্সার আসবে 6 কেজি। দেখো, আমি ভর পেয়ে গেছি। ভাইয়া, আমি যদি কোনোভাবে এখন ত্বরণটা বের করতে পারি, এর মানটা বের করতে পারি, শেষ না কাহিনী? বলো তো, চিন্তা করো তো ভাইয়া, আমার এখানে কি কি দেওয়া আছে? আমার এখানে ত্বরণের মানটা লাগবে, এর সমান সমান কত? আমাকে এখানে দূরত্ব দেওয়া আছে, 50 মিটার দূরত্ব অতিক্রম করছে। এস এর মানটা আমার দেওয়া আছে 50 মিটার, এস এর মান দেওয়া আছে 50 মিটার। আচ্ছা ভাইয়া, আদিবেগ কত? আদিবেগ যদি কিছু বলা নাই, আদিবেগটা কি হবে? 0। যেহেতু কিছু বলা নাই, আদিবেগটা 0 মিটার পার সেকেন্ড। ভাইয়া, সময় কি 10 সেকেন্ড ধরে টানা আছে। ভাইয়া চিন্তা করো তো ভাইয়া, এই যে মানগুলা দেওয়া আছে, কোন সূত্রের সাথে এটা মিলে? দূরত্ব আছে, সময় আছে, আদিবেগ আছে। এখানে আমরা এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্র আছেই ভাই, 3-4টা, একটা না একটা মিলবেই। তো আমরা বলতে পারি যে এখানে সূত্র হচ্ছে এইচ সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখান থেকে আমরা কি করতে পারি? আমরা এখান থেকে এর মানটা বের করতে পারি, আমাদের যেটা লাগবে। ভাইয়া তুমি এখানে সব মান বসায় দাও। আমরা এখানে এই যে এস এর মান 50 বসাই, ইউটি ভাইয়া ইউর মান 0, তার মানে কি পুরোটা 0 হয়ে যাবে 0 দিয়ে গুণ করার পরে। হাফ এর মান বের করবা, টি স্কোয়ার ভাইয়া সময় দেওয়া আছে 10 স্কোয়ার মানে 100। অতএব এর মানটা কত হবে? 100 ডিভাইডেড বাই 100, 50 গুণ 2 100, 100কে 100 দিয়ে ভাগ করলে হয় 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এই পর্যন্ত বল প্রয়োগ করা হয়েছে, যার কারণে ত্বরণ হয়েছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভাইয়া একটু এবার বুঝো, তুমি ত্বরণ জানো, তুমি ভর জানো, এই যে ভরের মান জানো, তুমি ঘর্ষণও জানো, ঘর্ষণ দেওয়া আছে 2 নিউটন। এবার কি প্রযুক্ত বলটা বের করতে পারবা না? বলো। আমরা জানি এফ সমান সমান এই যে মাইনাস এফ কে ওই পাশে নিয়ে যাও, প্লাস এফ কে প্লাস এম এ। এখন ঘর্ষণ বল তো ভাই 2 নিউটন দেওয়া আছে, যোগ ভরের মান 6 কেজি বের করছি, 6 গুণ
ত্বরণের মান কত 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার 1। অতএব প্রযুক্ত বল F সমান সমান 6 নিউটন যোগ 2 নিউটন 8 নিউটন। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। প্রযুক্ত বলের মান হচ্ছে 8 নিউটন। কি করছি ভাইয়া? ধাপে ধাপে আগাইছি। আগে আমাকে দেখতে হবে কি বের করতে বলছে। বলছে প্রযুক্ত বল, সূত্র কি সূত্র কি সূত্র কি সূত্র লিখলাম, দেখলাম কি কি জানি কি কি জানি না। জানলাম যে ঘর্ষণ জানি, ভর জানি না, ত্বরণ জানি না। ভর বাড়ি করতে হয় থেকে ওজন দেয়া আছে, আচ্ছা ওজন থেকে আমরা ভর পাইছি। ত্বরণ বাড়ি করতে হয় কি হবে? গতিসূত্র আছে, ঠিক আছে, গতিসূত্র থেকে আমরা ত্বরণ পাইছি। এখন তাহলে লাস্ট কি? এখন লাস্ট হচ্ছে আমার এখানে মানগুলা বসানো। আমরা এখান থেকে সুন্দরভাবে ভাইয়া একদম সিম্পলি আমরা এখানে প্রযুক্ত বলটা মানগুলা বসায় বের করে ফেলছে। গেল পরের প্রশ্ন। এখানে সব কিছু করা আছে, অ্যান্সার হচ্ছে 8 নিউটন। দেখো আমরা মাত্র এটা বের করছি। ঘ নাম্বার প্রশ্ন, বল সরিয়ে নেওয়ার পর, বল সরিয়ে নেওয়ার পর ভাইয়া চিন্তা করো, এইখানে একটা বস্তু ছিল, এই বস্তুটা মনে করো বল প্রয়োগ করতেছি, চলতে এই পর্যন্ত আসছে। বল প্রয়োগ করতে করতে এখানে মনে করো প্রত্যেক মুহূর্তে আমিও কি করছি, ওরে বল প্রয়োগ করছি, ওরে বল প্রয়োগ করছি, এফ দিয়ে ধাক্কা দিতে 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 ছেড়ে দিছি। ছোটবেলায় করছো না যে তোমার হচ্ছে কি বলে এসে খেলনা গাড়িতে কাউকে বসায় ধাক্কা দিতে 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 তারপর ছেড়ে দাও, ও একটু কিছু দূর যায় তারপর থেমে যায়। আচ্ছা, তো মনে করো আমি এখান থেকে শুরু করছিলাম, আদিবেগটা ছিল 0, ধাক্কা দিতে 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 এইখানে এসে আমি বলটা সরাই ফেলছি, এক্সট্রা আর কোনো বল প্রয়োগ করতেছি না। বস্তু কি থেমে গেছে? না। তার মানে কি এখানে একটা বেগ পাইছে। এখানে বেগটা কত? এই যে এখানে একটা বেগ পাইছে, এই 0 থেকে এই পর্যন্ত একটা বেগ আসছে না, মানে বেগের মানটা জানা লাগবে। এইখানে বলটা শেষ, আমার বল এই পর্যন্ত শেষ। এরপরে ভাইয়া ও এই বেগে যে একটা নির্দিষ্ট দূরত্বকে থেমে গেছে, এইবার হচ্ছে ওর শেষ বেগ 0। আর এইখান থেকে আদি বেগ নিয়ে এইখানে যে শেষ বেগটা, এইখানে মনে করো শেষ বেগ পাইছে ভি, বুঝো? তাহলে এই শেষ বেগটাই হবে দ্বিতীয় ক্ষেত্রে। এটা হচ্ছে প্রথম ক্ষেত্র, মনে করো বল প্রয়োগ করতেছি, বল প্রয়োগ করে 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 এই পর্যন্ত নিচ্ছি, একটা ক্ষেত্র গেল। এইখানে এসে আর কোনো বল প্রয়োগ করতেছি না, বল শেষ। এইবার এই বেগটাই হবে ওর দ্বিতীয় ক্ষেত্রের আদি বেগ। প্রথম কাহিনী শেষ, ইন্টারভাল হইছে, দ্বিতীয় কাহিনী কি? এখন এইখান থেকে ওই বেগ এসে দেখি বল ছাড়া কতটুকু যায়। আচ্ছা, শেষ বেগ বলা আছে, থেমে গেছে মানে 0। আচ্ছা, তাহলে আমার এই বেগটাকে লাগবে না ভাইয়া? আচ্ছা লাগবে, আমি জানি। আমরা কি জানি ভাইয়া? ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আবার জানি ভি সমান সমান ইউ প্লাস এটি। অর্থাৎ আমরা বেগের দুটা সূত্র জানি। এখন কোনটা নিব? তোমার যেটা ইচ্ছে নিতে পারো, সবই মান, সব মান তুমি এখন জানো, তুমি সহজটাই নাও, তুমি এইটাই নাও, ঠিক আছে? তাহলে বেগের মানটা কত হবে? এই ক্ষেত্রে আমি কিন্তু ভাই যে এই জায়গার ক্ষেত্রে শেষ বেগটা বের করতেছি, দ্বিতীয় ক্ষেত্র শুরু করি না এখনো। তাহলে কি আদিবেগ 0, ত্বরণ তো মাত্র বাইর করছো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ভাইয়া এখানে সময়টা কত লাগছে? কতক্ষণ সময় ধরে বল প্রয়োগ করছো? 10 সেকেন্ড সময় ধরে বল প্রয়োগ করছো, এই যে 10। তার মানে আমার প্রথম ক্ষেত্রের শেষ বেগ হচ্ছে 10। অর্থাৎ ধাক্কা দিতে 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 বল প্রয়োগ করতে করতে যখন 10 মিটার পার সেকেন্ড হয়েছে বেগের মান, তখন ধাক্কা সরাই ফেলছে। এখন সে নিজে নিজে গতির জড়তার কারণে কিছুক্ষণ যাবে এই বেগটা নিয়ে। কত বেগ নিয়ে? 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে আমি বলতে পারি না ভাইয়া দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ কত? সমান এটা ভি সমান সমান কেটার ইউ, মানে 10 মিটার পার সেকেন্ড বেগে সে এখন যাবে। আচ্ছা, এবং এখানে কিছুক্ষণ পর থেমে গেছে, আমাকে বলছে কত দূরত্বে যাবে। ভাইয়া এখানে একটা জিনিস দেখো, তুমি এইখানে তোমার হচ্ছে বল সরে নেওয়ার পরে ঘর্ষণ বলের কারণে কিছুক্ষণ পর বস্তুটি থেমে গেছে। আচ্ছা, চিন্তা করো তো ভাইয়া, তুমি এখানে শেষ বেগটা জানো, ভি জানো, কিন্তু এই ভিটা কি ভাইয়া সমবেগ থাকবে? ভিটা কি সমবেগ থাকবে? ভিটা আস্তে আস্তে কমতে থাকবে। কিন্তু এখানে একটা সময় পরে আমাকে বলছে এই এস এর মানটা কত, অর্থাৎ এই এসটা কত হবে। আচ্ছা ভাইয়া, তুমি কিন্তু এই পয়েন্টে ত্বরণটা জানো, এই পর্যন্ত আসলে কিন্তু ত্বরণ ছিল, যে ত্বরণে চলতেছিল। তার মানে কি তুমি ভাইয়া আমাকে যে বলো তো, তুমি ইউ জানো, ভি জানো, এ জানো, তুমি কি এসটা বের করতে পারবা না? বলো তো, তুমি ভি জানো, তুমি ইউ জানো, এবং ত্বরণ ছিল একটা, ত্বরণ কত ছিল ভাইয়া? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ তো ছিল। ত্বরণ তো এইখানে এসে হুট করে 0 হয়ে যায় না, তাই না? এইখানেও তো বেগটা কমতেছে বা বাড়তেছে বা যাই হোক হইতেছে তো একটা কিছু। তো আমি এই পয়েন্টের জন্য আমি দেখেছি এই ত্বরণ নিয়ে
এই 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণটাকে আমি ইউজ করে দেখি তার অতিক্রান্ত দূরত্ব নতুন যে এস অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত কত হয়। তো আমরা জানি ভাইয়া ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, এখন চিন্তা করো তোমার এস এর মান লাগবে, তুমি বাকি মানগুলো একটু বসাইতে পারবা না বলো? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2a। ভির মান হচ্ছে কি ভাইয়া? শেষ বেগ শূন্য হয়েছে, না না হ্যাঁ শূন্য হয়েছে, শূন্য বিয়োগ আদিবেগ কত ভাইয়া? 10 স্কোয়ার 10 স্কোয়ার। 10 স্কোয়ার মানে কি 100, আর ডিভাইড বাই হচ্ছে 2 × 1 অর্থাৎ মাইনাস 100 ডিভাইড বাই 2 অর্থাৎ স্মরণের মান হয়েছে এস সমান মাইনাস 50 মিটার। এটার মানে কি? আসলে সে কমতেছে, এটা বুঝেতেছে। হ্যাঁ, তার যে যাত্রা যাওয়ার কথা ছিল সেখান থেকে সে কমছে মাইনাস 50 মিটার। স্মরণের মান কিন্তু ভাই মাইনাস 50 হইতে পারে, বুঝছো? এটা আসলে কি জানো, যেখানে থামার কথা তার থেকে পিছনের দিকে আসছে। এটার ব্যাখ্যাটা তুমি সামনে পাবা যে তোমার হচ্ছে এইখানে দেখো এই যে নতুন যে ও আচ্ছা আচ্ছা দাদা এখানে দাঁড়াও, এখানে তোমার হচ্ছে ত্বরণটা তো এখানে, ওহো আচ্ছা 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 এই জায়গাতে একটু ঝামেলা হয়ে গেছে, এই জন্যই। কারণ এই ত্বরণ তো মনে করো, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আসো ম্যাথটা নতুন করে করি। হ্যাঁ, এখানে একটু জিনিসটা আসলে একটা প্রবলেম হয়ে গেছে। প্রথম পর্যন্ত ঠিক ছিল, এই 10 পর্যন্ত ঠিক আছে। আচ্ছা বুঝছো, ঘর্ষণ বল যে আছে এটা তো একটা হিসাব করতে হবে। ঘর্ষণ বল তো আছে, ঘর্ষণ বল তো নাই হয়ে যায় না। তো আমার ত্বরণ তো সেম থাকবে না, কারণ ত্বরণ তো আস্তে কমতে থাকবে, ত্বরণ তো আস্তে আস্তে কমতে থাকবে। তার মানে হচ্ছে আমি যে এইখানে ভাইয়া যে ত্বরণটা 1 ধরছিলাম, এটা আসলে 1 তো সবসময় থাকবে না। তো আমি এইখানে ত্বরণটা আবার বের করতে পারি। বল ছড়ায় নিছি, চিন্তা করো বল ছড়ায় নিছি এফ মাইনাস এফ কে সমান সমান এম এ। এখানে এবার চিন্তা করো তোমার হচ্ছে এই বলটা তুমি সরায় নিছো, তাহলে কি হবে? এই বলটা সরায় নেওয়ার কারণে এই বলটা হবে 0। তার মানে ঘর্ষণ আছে আর একটা ত্বরণ আছে, তাহলে এর মান কত ভাইয়া? মাইনাস এফ কে ডিভাইড বাই এম। আচ্ছা, ভরের মান কত? ভরের মান তো 6 কেজি বের করছিলাম ওই যে একটু আগে, ওজন থেকে আমরা ভরের মান 6 কেজি বের করছি। আচ্ছা, এখন ঘর্ষণের মান কত ভাইয়া? 2। তাহলে দেখো এই ঘর্ষণের কারণে বলটা তো কমতে থাকবে, তাই না? ঘর্ষণ বলটা কত? আমার তো ঘর্ষণ তো 0 বলে নাই, এই যে এইখানে একটু ঘর্ষণযুক্ত রাস্তা ছিল, যার কারণে ত্বরণটা -1 থাকবে না, ওইটা সরি +1 থাকবে না, এটা তো কমতে থাকবে অবশ্যই। নাহলে তো আসলে থামার কথাই না, ঠিকই আছে বুঝছো? না যদি ঘর্ষণ নাই থাকতো এই বস্তু সারা জীবন এই বেগেই চলতে থাকতো, কোনো বাধা না থাকলে। আচ্ছা, তো এইখানে আমরা একটু মিস করে ফেলছি, আসো আবার করে ফেলি। এখন হচ্ছে এর মান 6। এখন তাহলে দেখো ঘর্ষণের কারণে ত্বরণটা হয়ে গেছে মন্দন, মাইনাস 0.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মাইনাস 0.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার ত্বরণ। দেখো ত্বরণ কিন্তু আর 1 থাকবে না, কারণ এখন যেহেতু বল বাইরে থেকে নাই, তার মানে এখন শুধুমাত্র ঘর্ষণ বলটাই কাজ করতেছে। আর ঘর্ষণ বল কি করে? গতির বাধা দেওয়ার চেষ্টা করে, প্রত্যেক মুহূর্তে গতিটাকে থামানোর চেষ্টা করবে, এবং এর কারণে তখন ত্বরণ আর থাকে না, তখন হয়ে যায় মন্দন। তাহলে কি মানটা পাইলাম কত ভাইয়া? মাইনাস 0.33। এই মানটা দিয়ে আমরা এখন ভি সমান সমান 0, ইউ সমান সমান 10, বাকি সব কিছু ভাইয়া সেম, বাকি সব কিছু সেম, জাস্ট ত্বরণটা একটু বের করতে হইতো কারণ বলটা তখন শূন্য ছিল। আচ্ছা, এই যে এই সব কিছু এখন বসাও, এই সব কিছু বসাও, থেমে গেছে মানে 0। এস এর মান বের করতে হবে, আর এর মানটা হচ্ছে মাইনাস 0.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাকে বের করতে হবে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এই মন্দন এসে কতটুকু অতিক্রম করছে। নর্মালি ওই যে আমি যেটা বলতেছিলাম যে এস এর মান মাইনাস হইতে পারে, এটাও সমস্যা নেই ভাইয়া, তখন হচ্ছে উল্টা দিকে যাওয়া বোঝায়, বুঝছো? একদিকে গেলে স্মরণ প্লাস হয়, বিপরীত দিকে আসলে মাইনাস হয়। ওইটাও হইতে পারতো, বাট অন্য ক্ষেত্রে, ওটা এখন এখানে না, তোমাদের এই লেভেলে নাই। আচ্ছা, তাহলে সূত্র কি ভাইয়া? আমরা জানি এইচ সমান সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2a। সূত্র, এখন মান বসায় দাও। এটা তো এখানে পরে আমরা করতে পারি, যে এইখানে পেজ অ্যাড করে নিই। এস সমান সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2a। এখানে এখন ভির মান হচ্ছে 0 স্কোয়ার মাইনাস আদিবেগের মানও দেওয়া আছে স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু মাইনাস 0.33। মাইনাস সহ নিব ভাইয়া, এটাই তখন ত্বরণের মান, বুঝছো? অতএব এস কত হবে?
উপরে হচ্ছে -100, দেখো উপরে হচ্ছে -100 আর নিচে কি -0.66। তাহলে 100কে 0.66 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসে কত? 100 ডিভাইড বাই 0.66, 151 সামথিং। হ্যাঁ, ওই 151.5 লিখে দিই। আর দেখো এই মাইনাসে মাইনাসে কাটাকাটি চলে গেছে, 151.5 মিটার। এটা হচ্ছে আমার উত্তর, বুঝছো? অর্থাৎ এইখানে যাত্রা শুরু করছে, এখান থেকে এই পর্যন্ত ও হচ্ছে বলে চলছে, এফ হচ্ছে বাহ্যিক একটা বল কাজ করছে। যখন এখানে বল শূন্য হয়ে গেছে, যখন এই বলটা সরানিছে মানে কি, এই পয়েন্টে এসে বলের মান শূন্য, এইখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সে যে থেমে যাবে, তার শেষ বেগ হবে শূন্য। এইখানে শুধুমাত্র তার ঘর্ষণ বলটা কাজ করবে, যেইটা ওকে প্রত্যেক মুহূর্তে বাধা দেওয়ার চেষ্টা করবে, আর যার কারণেই সে একটু পরে গিয়ে থেমে যাবে। তো এই জিনিসটা যদি একটু বুঝো তাহলে পুরো জিনিসটা, পুরো ম্যাথটা বুঝবা, বুঝছো? অর্থাৎ এখানে এফ এর মানটা শূন্য ধরলে এইখান থেকে আমরা ত্বরণটা পাবো, নতুন একটা ত্বরণ পাবো, ওই ত্বরণটা দিয়ে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করব। শেষ ম্যাথ। আচ্ছা গেল, একটু এখানে একটু ঝামেলা হয়েছিল কারণ এটা আসলে একটু পেঁচানো ম্যাথ, আস্তে আস্তে বুঝবা। যদি প্রবলেম হয় আরেকবার একটু টেনে দেখো পুরাটা, হ্যাঁ, যেখান থেকে শুরু করছিলাম আমি। আচ্ছা, তো এটা সুন্দর মতো এখানে করা আছে আর এটার সলিউশনটা দেওয়া আছে, তো দেখে নিতে পারো। 150 আসছে, সমস্যা নেই। তুমি যদি দশমিকের কারণে একটু এদিক ওদিক আসছে, 150, 151, 149 সবগুলাই রাইট, সবগুলাই রাইট, বুঝছো? আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন, এটা হচ্ছে আমাদের লাস্ট সিকিউ, এবং এটা করলেই মোটামুটি আমাদের একটা ওভারঅল আইডিয়া চলে আসবে। আর আমি কপি কল দেখাচ্ছি না, কারণ কপি কলটা তোমরা আসলে কপি কলের জন্য আলাদা একটা ফুল ক্লাসই লাগবে, শুধু কপি কলটা বোঝাইতে, কারণ কপি কলের বেসিকটা তোমরা অনেকেই বুঝো না। আর ওটা পরীক্ষাও মানে এসএসসি পরীক্ষাতে খুবই কম আসে, কোনো একটা বোর্ডে হয়তো আসবে বা নাও আসতে পারে, এরকম আর কি। তো ওইটার জন্য দরকার হলে পরে আমরা আলাদা ক্লাস করব। বাট এই একটা সিকিউ ক্লাসের মধ্যে এখন কপি কল দেখাতে গেলে 2-3 রকমের সিকিউ দেখানো লাগে আর কি, না হলে আসলে ওই দেখানোর কাজ দেখানো হবে, তোমরা কিছুই বুঝবা না, নতুন একটা প্রশ্ন দেখলে কিছু বুঝবা না, বুঝছো? তাই আপাতত বাকি সব কিছু আমরা ভালো করে ক্লিয়ার করি, কপি কলটা আমরা আলাদাভাবে ইউটিউব থেকে দেখে নিব আমাদের বাকি ক্লাস থেকে। আচ্ছা, তো এখন দেখো এটার গ নাম্বারটা চলে যাই। এইখানে এই যে ব্রেক চাপার ম্যাথ, হ্যাঁ, ব্রেক চাপার পরে সে কতক্ষণ যায়, এইটাই হচ্ছে মোটামুটি আমরা বলতে পারি যে আগের ম্যাথের মতোই তোমার হচ্ছে একটা মানে ত্বরণ থাকে। প্রথমে ত্বরণটা থাকার কারণ কি, বাইরে থেকে বল প্রয়োগ করতেছি, এরপরে ব্রেক করা মানে কি, তোমার হচ্ছে থামানোর চেষ্টা করতেছি, তখন কি বাধাদানকারী বল হয়ে যায়। আগে ধাক্কা দিতেছিল, বুঝছো, কোনো একটা কিছুকে গাড়িকে ধাক্কা দিয়ে দিয়ে সামনে নিচ্ছি, এরপর ব্রেক করা মানে হচ্ছে তাকে এখন উল্টা দিকে ব্রেক বা উল্টা দিকে বল প্রয়োগ করা হইতেছে। ব্রেকের কাজই হচ্ছে তোমাকে বিপরীত দিকে বল প্রয়োগ করে চাকার ঘূর্ণনকে থামানো, এটাই হচ্ছে বাধাদানকারী বলের কনসেপ্ট। তো এখন এখানে একটা গাড়ির বেগ দেওয়া আছে, এত বেগে চলমান মাল বোঝায় একটি ট্রাক রেল লাইনে থেকে 10 মিটার থাকা অবস্থায় একটি ট্রেন যেতে দেখে তৎক্ষণাৎ ব্রেক করলো। বুঝো, এইটা মনে করো একটা রেল লাইন, এইটা মনে করো একটা রেল লাইন, হ্যাঁ, রেল লাইনে মনে করো দাগ কাটা আছে, এইখান থেকে মনে করো একটা ট্রেন যাইতেছে, একটা ট্রেন মনে করো এদিকে যাচ্ছে, আর এইদিকে মনে করো তোমার হচ্ছে গাড়িটা ছিল, এইদিকে মনে করো গাড়িটা ছিল, হ্যাঁ ভূ থেকে ফেললাম, ট্রাকের চাকা তো বাইরে চলে আসছে, মনে করো এখানে হচ্ছে গাড়িটা আছে, ট্রাকটা আছে, ট্রাকটা হচ্ছে এদিকে যাচ্ছিল। যখন 10 মিটার সামনে, রেল লাইন থেকে 10 মিটার দূরে থাকা অবস্থায়, মানে এই দূরত্বটা দেয়া আছে 10 মিটার দূরে থাকা অবস্থায় কি করছে, সে ব্রেক করছে। আচ্ছা, ফলে 5 সেকেন্ডে ট্রাক থেমে গেল। এই ব্রেকটা করার 5 সেকেন্ড পর, ব্রেকটা করার 5 সেকেন্ড পর ট্রাকটা থামছে। আচ্ছা, কত দূরে ছিল? 10 মিটার দূরে ছিল। আচ্ছা, খালি ট্রাক ও মালের ভর, খালি ট্রাকের ভর হচ্ছে 1500 কেজি, আর ওইটার মধ্যে আবার এক্সট্রা মালামাল ভরা ছিল, ওইটা হচ্ছে এক্সট্রা 400 কেজি, মানে ট্রাকের ভর 1500 কেজি, ওইটার উপরে 400 কেজি ভরের মালামাল রাখা আছে, এটা হচ্ছে ইনফরমেশন দেওয়া আছে। বলছে ব্রেক চাপার পর গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। বুঝো ভাই, এখানে একটা বেগ ছিল, এই যে আদি বেগ, তাই না? এটা হচ্ছে তোমার মনে করো আদি বেগটা দেওয়া আছে ইউ কত, 10 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা কি করব, 3.6 দিয়ে ভাগ করে ডিরেক্টলি মিটার পার সেকেন্ডে নিব।
কত আসে দেখি। 10কে 3.6 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসবে 2.78 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার আদি বেগের মান। তারপর কি বলছে, 5 সেকেন্ড পর থেমে গেছে। ভাইয়া থেমে গেলে বেগ শূন্য। যখনই কোনো বস্তু থেমে যায় তার মানে শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, কত সময় লাগছে থামতে ভাইয়া? টির মান দেওয়া আছে কত? 5 সেকেন্ড। আচ্ছা, ইউ জানি, ভি জানি, ভাইয়া এ বের করতে পারবো না এখান থেকে, টিও জানি, এর মানটা বের করতে পারবো না? পারবো কিনা বলো? আমরা এটা যদি নর্মালি ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি এটা দিয়েও করতে পারবো, বাট আমরা একটু করে দেখি, ঠিক আছে? দেখো এর মান সূত্র কি ভাইয়া? ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। ভাইয়া বেগের মান শেষ বেগ 0, আদি বেগ হচ্ছে তোমার কত? ইউ 2.78, সময়ের মান কত? সময়ের মান হচ্ছে 5 সেকেন্ড। দেখো এইখানে যখন ব্রেক করছে, ভাইয়া ব্রেক করার ম্যাথে আমরা ওই এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি এটা করতে পারবো না অন্য কারণে। তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে ত্বরণের মানটা একটা ঝামেলা করতে পারে, বুঝছো, মাঝে মাঝে করতে পারে সমতরণ যদি না হয়, যদিও তোমাদের প্রায় সব প্রশ্নই সমতরণের, বাট তারপরেও ঠিক আছে। তো আমরা এখানে ত্বরণের মানটা একটু করি, এই ত্বরণের মানটা অন্য কাজেও লাগতে পারে, ঠিক আছে, এই জন্য ত্বরণের মানটা বের করবো। তার মানে অ্যান্সার কত আসবে? 2.78 ডিভাইডেড বাই, এটা কিন্তু 55 না ভাই, 5 সেকেন্ড, বুঝছো, 5 সেকেন্ড, তার মানে 5 0.-0.556 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণটা পাইছি ভাইয়া। এখন তাহলে কি আমরা বলতে পারি না এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার? সূত্র জানি। আদিবেগ কত ভাইয়া? আদিবেগ ছিল হচ্ছে 2.78 ইন্টু 5 সেকেন্ড সময় লাগছে, 5 সেকেন্ড সময় লাগছে এত, প্লাস হাফ ইন্টু এর মান কত ভাইয়া? এর মান হচ্ছে তোমার এই যে মাত্র বের করছি 0.556 ইন্টু টি স্কোয়ার মানে 5 স্কোয়ার। সময়ের মানটা বসাই দিলাম। তাহলে এস এর মানটা কত আসে দেখি তো, এস এর মানটা কত আসে? 2.78 ইন্টু 5 13.9, আর হচ্ছে মাইনাস দিয়ে এটা, হ্যাঁ 0.556 ইন্টু 25 ইন্টু 0.5 6.95, প্লাসে মাইনাসে মাইনাসটা কিন্তু আগে দিয়ে ফেলছিলাম ভাইয়া। অতএব অতিক্রান্ত দূরত্ব সমান সমান মাইনাস 13.9 থেকে বিয়োগ করবো এটা 6.95 মিটার। অর্থাৎ ব্রেক করার পরে এই যে 5 সেকেন্ডে গাড়িটা 6.95 মিটার দূরে গিয়ে থেমে গেছে, বুঝছো, 6.95 মিটার দূরে গিয়ে থেমে গেছে। আচ্ছা, এইটা এখন যদি আমরা সরাসরি এই মেতে করে দেখবা যে মিলে যাবে, বুঝছো, এস সমান সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি যদি ডিরেক্টলি করতে চাও মিলে যাবে, বাট ত্বরণটা আসলে লাগে, মাঝে মাঝে ক্ষয়ের জন্যও লাগে। তার মানে তুমি যদি বসো ইউ এর মান কত ভাইয়া? 2.78 আর ভির মান তো 0 হবে, ডিভাইড বাই 2, এটাকে আমরা 5 সেকেন্ড দিয়ে গুণ করবো, সময়ের মান 5 সেকেন্ড দিয়ে গুণ করবো, দেখবে অ্যান্সারটা সেমই আসবে। 2.78কে যদি আমি এখন 2 দিয়ে ভাগ করি, তারপর হচ্ছে 5 দিয়ে গুণ করি 6.95, এটাও অ্যান্সার সেম, বুঝছো, 6.95 মিটার, বুঝছো। ডিরেক্টলি যদি করতে চাও এই সূত্র দিয়ে করতে পারো, আর ত্বরণটা যদি বের করে রাখতে চাও তারপরে এভাবে করতে চাও করতে পারো, আর যদি সময় কম থাকে তাহলে এটা, সময় কম থাকলে এটা করে ফেলো, বুঝছো, সময় থাকলে এইটা এইভাবে ডিরেক্টলি সূত্র দিয়ে করে ফেলো, কিন্তু ত্বরণটা বের করে রাখা ভালো, অন্য কাজে রাখতে পারে। আচ্ছা গেল, তো আমার এখানে এইভাবে করা আছে, অ্যান্সার হচ্ছে 6.95 মিটার। আচ্ছা, ঘ নাম্বারে বলছে ট্রাকটি যদি মালামাল বোঝাই না থাকতো তাহলে চালক আরো সহজে ট্রাকটি থামাতে পারত। এটা কি যুক্তিযুক্ত কিনা? অবশ্যই নর্মাল কথা ভাই, বেসিক কথাবার্তা। আমার যদি ভর বেশি থাকে, ভর যদি বেশি থাকে, বুঝো, আমার মনে করো এফ সমান সমান এম এ, আমার যদি ভরের মান বেশি থাকে, এম যদি বেশি থাকে, তাহলে বলও কি বেশি লাগবে না? আর যদি মালামাল কম থাকতো তাহলে কি আমার ভরের মানও কম লাগতো?
বলের মানও কম লাগতো। ভর যদি কম থাকে বলও কম লাগবে। আচ্ছা, বেশি ভর হইলে তাকে সরাইতে বেশি বল প্রয়োগ করতে হয়, তাকে থামাইতেও বেশি বল প্রয়োগ করতে হয়। এটা আমরা এক্সাম্পল দিয়ে এখন দেখব। তোমার হচ্ছে ভরের মান একবার ধরবা হচ্ছে এইটা। হ্যাঁ দেখো, এম এর মান কত হচ্ছে 1500 কেজি। আচ্ছা, এখন তুমি হচ্ছে এইখানে বাধাদানকারী বলের মান কত পাইছো? এফটা কত? এফ এর মান কত? তোমার হচ্ছে আমরা এফ এর মান বের করছিলাম আমরা এখানে এখনো। আচ্ছা, বের করে নিই। তার মানে আমি যদি ভর এবং ত্বরণ গুণ করি, ত্বরণের মান তো বের করছি, এই যে ত্বরণের মান তো বের করছি। এখান থেকে আমরা দেখছি যে তোমার হচ্ছে নর্মালি ত্বরণটা ছিল -0.556 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তার মানে তুমি ত্বরণ জানো -0.556 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তুমি এইখানে, আচ্ছা এটা লিখি, এখানে সমস্যা নেই, এফ ইজ ইকুয়াল টু এম এ। একবার এম এর মান বসাবা কত? 1500 কেজি। শুধু মানে মালামাল ছাড়া, মালামাল বোঝাই না থাকতো, মানে কি মালামাল ছাড়া যে ভরটা, শুধু ট্রাকের ভর দেওয়া আছে 1500 কেজি। এটার জন্য একবার কি করবা? এফ বের করবা, এটা হচ্ছে F1। আরেকবার হচ্ছে মালামাল সহ। তখনও কিন্তু ভাই ত্বরণ কিন্তু সেমই থাকবে, 0.556 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ ফিক্সড। ভরটা পাল্টাবে, তখন কি হবে? 1500-র সাথে এক্সট্রা আরও 400 যোগ হবে মালামাল সহ। তাহলে কি এটা হচ্ছে M2 ধরো, এটা M1 ধরো, তারপর হচ্ছে F2 ধরো এটা। এখন তাহলে কত হবে? সূত্র তো সেম ভাই, তোমার হচ্ছে M2 ইন্টু A। ত্বরণ কিন্তু দুই জায়গায় সেম থাকবে। তাহলে দেখো ক্যালকুলেশন করে 1900-র সাথে যদি গুণ করো, এইটা কত? -0.56 মনে করো, তাহলে কত আসবে? 1900 গুণ 0.56 -1064 নিউটন। আচ্ছা, আর এই ক্ষেত্রে কত আসে? 1500 দিয়ে গুণ করো, 1500 গুণ 0.56 800 -840 নিউটন, -840। তাহলে বলো তো ভাইয়া, মাইনাস দিয়ে বোঝায় বাধাদানকারী বল, এটা দিক বোঝায়, কোন দিকে? গতির বিরুদ্ধে কাজ করতেছে, বলটা গতির বিপরীতে কাজ করতেছে, এই জন্য মাইনাস বোঝায়। কিন্তু যদি মানটা আছে 1064 840, এটা দিয়ে কি বোঝায়? অর্থাৎ কত নিউটন বল লাগছে থামানোর জন্য। যখন ভর বেশি ছিল তখন বলের পরিমাণও বেশি লাগছে, আর ভর যখন কম, মানে মালামাল ছিল না, শুধু ট্রাকটা ছিল, তখন কিন্তু ভাইয়া 840 নিউটন লাগছে। তার মানে কি কথা ঠিক, যে যদি ভর কম থাকতো বা মালামাল বোঝাই না থাকতো, তাহলে তোমার হচ্ছে অল্প বল প্রয়োগ করলেই ট্রাকটা থেমে যেত। বুঝতে পারছো? তো এটা হচ্ছে মোটামুটি আমাদের পুরা বল অধ্যায়ের একটা ওভারঅল আইডিয়া। অ্যান্ড এই টাইপগুলো যদি ভাই একটু বুঝে বুঝে পড়ে এই টাইপের অন্যান্য ম্যাথগুলো প্র্যাকটিস করো, বোর্ড প্রশ্নগুলো দেখো, ইনশাল্লাহ এই অধ্যায় থেকে যেইভাবে প্রশ্ন আসুক পারবা ইনশাল্লাহ। বুঝছো? তো এখানে সব করে দেওয়া আছে, সব কিছু কীভাবে কী করতে হবে সব কিছু বলা আছে, ওই যে সব অ্যান্সার বের করে দেওয়া আছে। তো আমরা এইভাবেই করছি। অ্যান্ড পরে তোমরা এই স্লাইডটা পেয়ে গেলে তোমরা হচ্ছে দেখে নিতে পারবা সুন্দর করে সাজায় গোছায় কীভাবে লিখতে হবে। ঠিক আছে? তো এই পর্যন্তই, আমরা এই অধ্যায়টা মোটামুটি আজকের এখন শেষ করতেছি। আমরা চেষ্টা করছি ওভারঅল একটা আইডিয়া নেওয়ার জন্য। অ্যান্ড এই টাইপের আরও ম্যাথ প্র্যাকটিস করবা, তাহলে তোমরা প্রশ্ন বুঝতে পারবা। ভাইয়া সব কথার এক কথা, প্রশ্ন বুঝে চিন্তা করবা যে তুমি এই প্রশ্নে কি বের করতে চাইছে, তুমি কি জানো, তোমার কি লাগবে, এবং তোমার যেটা লাগবে সেটা কোথায় আছে, কোন সূত্রে আছে, ওই সূত্রটা নিয়ে আসো, মানগুলা বসাও, তারপর হচ্ছে দেখবা যে অ্যান্সার হয়ে গেছে। বুঝছো? ভয় পাওয়ার কিছু নাই ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে বা আরেকটা ক্লাসে হয়তো দেখা হবে ইনশাল্লাহ, তখন হচ্ছে আমাদের বাকি যে অধ্যায়গুলো ক্লাস পেয়ে যাবা, মোটামুটি সবগুলো অধ্যায়েরই ক্লাস পাবা ইনশাল্লাহ। প্র্যাকটিস করো, দেখবা যে ইজিলি ভালোভাবে শেষ করে ফেলতে পারবা। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।